হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো ওই মাইক্রো প্রসেসরের সেগমেন্ট 5। এর আগে একটা কথা বলে নিতে যাচ্ছি, সবাইকে ভালো করে শোনো। মাইক্রো প্রসেসর সিলেবাসটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন দেখার কোনো দরকার নাই। জাস্ট একটু দেখে নিতে পারো, চোখ বুলে নিতে পারো প্রিভিয়াস কি কি ছিল ছিল না। ওই জন্য প্রিভিয়াস আর ভালোভাবে দেখার প্রয়োজন নাই। জাস্ট যেগুলো পড়াবো এগুলো ভালো মতো পড়বে, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার মধ্যে আসবে। কারণ স্যার এই জিনিসগুলো আমাদেরকে পড়াইছে, কারণ মারুফ স্যারই প্রশ্ন করবে, ওই জন্য এই জিনিসগুলো ভালোভাবে দেখে যাবো। আজকে আমরা দেখবো সেগমেন্ট 5 হচ্ছে কি মাইক্রো প্রসেসর, তারপর মাইক্রো কন্ট্রোলার এবং এমবেডেড সিস্টেম। আমি তার আগে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে জাস্ট একটা ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর আর এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। মনে রাখতে হবে মাইক্রো প্রসেসরের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো আলাদা আলাদা। জাস্ট একটা মাইক্রো প্রসেসর চিপ থাকবে, যেটার সাথে এক্সটার্নালি র্যাম রম ইনপুট আউটপুট ডিভাইসগুলো কানেক্ট থাকবে, এগুলোকে বলা হচ্ছে কি মাইক্রো প্রসেসর। জাস্ট একটা চিপ থাকবে মাইক্রো প্রসেসরের সিপিইউ, যেটার সাথে এক্সটার্নালি র্যাম আউটপুট ইনপুট তারপরে যতগুলো আছে সবগুলা এক্সটার্নালি কানেকশন থাকবে, এটাকে বলা হচ্ছে মাইক্রো প্রসেসর। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা সিপের মধ্যে, এরকম একটা সিপের মধ্যে ইনপুট আউটপুট ডিভাইস র্যাম রোম কন্ট্রোল ইউনিট সবগুলা একসাথে কি একটা সিপের মধ্যে থাকবে, এটাকে বলা হচ্ছে কি মাইক্রো কন্ট্রোলার। বুঝতে আশা করে বেসিকটা সবার কাছে ক্লিয়ার। মাইক্রো প্রসেসর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, তারপর র্যাম রোম যতগুলো জিনিস আছে সবগুলো আলাদা আলাদা ভাবে থাকবে, আলাদা আলাদা ভাবে কানেক্ট করতে হবে। আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সবগুলো চিপ একটা চিপের মধ্যে থাকবে, ইনপুট আউটপুট ডিভাইস র্যাম রোম যত জিনিস আছে সবগুলো একটা নির্দিষ্ট চিপস এর মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, এটাকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এখন আমরা দেখবো জাস্ট এই দেখো এখানে সেগমেন্টের ফান্ডামেন্টাল অফ কম্পিউটিং এর মধ্যে আছে কি মাল্টিটাস্কিং প্রসেস থ্রেড এবং মাল্টি ইউজার সিস্টেম। প্রথমে আমরা দেখবো হচ্ছে মাল্টি মাল্টিটাস্কিং কি? মাল্টিটাস্কিং হচ্ছে অনেকগুলা কাজ একসাথে করা, প্যারালালি অনেকগুলা কাজ করাকে বলা হচ্ছে কি মাল্টিটাস্কিং। ফর এক্সাম্পল একটা আগে উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। এখানে দেখো অনেকগুলো ব্রাউজার অ্যাপস একসাথে কি করতেছি, কারণ করতেছি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি, এদিকে গুগল মিট ইউজ করতেছি, এদিকে ক্রোম ইউজ করতেছি, এখানে রেকর্ডিং অপশন ইউজ করতেছি, এদিকে আবার ব্রাউজার ইউজ করতেছি। ফর এক্সাম্পল এদিকে ব্রাউজার ফেসবুকেও কি করতেছি ইউজ করতেছি বা ইউটিউবে ইউজ করতেছি। এগুলো অনেকগুলো কাজ আমি কি করতেছি একসাথে কাজ চালাচ্ছে, এটাকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং। তখন সিপিইউ কি করবে, সিপিইউ করবে কি ওই তখন কাজটা করবে কি ওই ওই হোয়াটসঅ্যাপকে 1 সেকেন্ড সময় দিবে, তারপরে হচ্ছে কি ক্রোমকে 1 সেকেন্ড সময় দিবে, ফেসবুককে 1 সেকেন্ড সময় দিবে, এবং ইউটিউব 1 সেকেন্ড সময় দিবে। প্রত্যেকটা 1 সেকেন্ড করে। ফর এক্সাম্পল সেই টাইমটা কি করছে সেট করছে, 1 সেকেন্ড করে কি দিবে সময় দিবে। বাট আমরা দেখতেছি কাজগুলো সব প্যারালালি হচ্ছে, একসাথে দেখতেছি। বাট মাইক্রো প্রসেসর কি করতেছে, সবাই কি আলাদা আলাদা ভাবে সময় দিচ্ছে, 1 সেকেন্ড করে কি দিচ্ছে সময় দিচ্ছে। কাজটা কিন্তু মাইক্রো সিপিইউ একসাথে করতেছে না, বাট আমরা দেখার সময় দেখতেছি কাজটা কি হচ্ছে একসাথে হচ্ছে। এটাকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং। দেখো মাল্টিটাস্কিং ইজ এ এবিলিটি অফ অ্যান অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের একটা কি সক্ষমতা বা দক্ষতা টু এক্সিকিউট মাল্টিপল টাস্ক ইন, অনেকগুলো কাজ কি করবে কার্যকর একসাথে সম্পূর্ণ করবে, জাস্ট সিমিনলি এট দ্য সেম টাইম। জাস্ট আমরা দেখবো এটা কি মনে হবে, আমাদের দেখে মনে হবে এটা কি কাজগুলো কি একসাথে হচ্ছে, এটা কি আমরা মনে করবো কাজটা কি একসাথে হচ্ছে, বাট কাজগুলো হচ্ছে আলাদা আলাদা। ফর এক্সাম্পল আমরা কি করতেছি কম্পিউটারের মধ্যে একটা ইউটিউব চালু করছি, একটা তারপরে কি করছি হোয়াটসঅ্যাপ চালু করে রাখছি, এদিকে টেলিগ্রাম চালু করে রাখছি, তারপরে এদিকে আবার কি করতেছি ক্রোমের মধ্যে কি করতেছি কাজ করতেছি, এদিকে কি করতেছি আবার কি কোড করতেছি। সবগুলা কাজ আমরা কি করতেছি একসাথে করতেছি। কিন্তু মাইক্রো প্রসেসর বা প্রসেসর সিপিইউ কি করবে, এগুলোর জন্য কি সবার জন্য কি আলাদা আলাদা টাইম কি করবে সেট করবে। ফর এক্সাম্পল মাইক্রো সিপিইউ ডিসাইড করছে এটা সে 1 সেকেন্ড সময় দিবে, এরপরের এটা 1 সেকেন্ড সময় দিবে, এরপরের এটা 1 সেকেন্ড কাজ করবে, দ্বিতীয় এরপরের সেকেন্ডে এটা কাজ করবে, এরপরের সেকেন্ডে এটা কাজ করবে। কিন্তু সিপিইউ টাইমটা কি করে ফেলছে স্লাইস করে ফেলছে, ভাগ করে ফেলছে। কিন্তু আমরা দেখার সময় দেখতেছি সবগুলো কি করছি একসাথে চলতেছে বা সবগুলো একসাথে রান হচ্ছে। আসলে জিনিসটা একসাথে রান হচ্ছে না, একটা 1 সেকেন্ড করে কি করতেছে সিপিইউ কি করতেছে এক্সিকিউট করতেছে। বাট আমাদের দেখে মনে হচ্ছে কাজটা কি হচ্ছে একসাথে হচ্ছে। এই এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখো, দিস ডো নট মিনস, তার মানে এটা নয় যে অল টাস্ক রান এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম, সবগুলা কাজ কি হচ্ছে না একসাথে হচ্ছে না। তার মানে এটা নয় যে সবগুলা কাজ কি হচ্ছে না একসাথে হচ্ছে না, বাট দ্য সিপিইউ সিপিইউ কি করতেছে সুইচ করতেছে বিটুইন দেম সো কুইকলি। এই সিপিইউটা কি করতেছে খুব দ্রুত কি করতেছে
সুইচ করতেছে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতেছে সুইচ করতেছে, হ্যাঁ, দ্যাট অ্যাপিয়ার্স সিমিল, এটা হচ্ছে সিমুলটেনিয়াস টু ইউজার, বাট কি ইউজাররা মনে করতেছে কাজটা কি হচ্ছে একসাথে হচ্ছে। এই দেখো এখানে এক্সাম্পল দিচ্ছে, সে ওয়ার্কে কাজ করতে একটা ওয়েব ব্রাউজার কাজ করতে আর একটা ইমেল নিয়ে কাজ করতেছে, তিনটে ব্রাউজার সে আলাদা আলাদা কাজ করতেছে, বাট ওই অপারেটিং সিস্টেমটা কি আলাদা আলাদা কাজ করতে, বাট সিপিইউ কি করতেছে একটা এটাকে 1 সেকেন্ড কাজ করতেছে, এটা দ্বিতীয় সেকেন্ডে কাজ করতেছে, এটা তৃতীয় সেকেন্ডে কাজ করতেছে, বাট সবগুলো কাজ কি করতেছে সিপিইউ আলাদা আলাদা ভাবে করতেছে, বাট আমরা যা মনে করতেছি কাজগুলো কি সব একই সময়ে হচ্ছে, জাস্ট এটা কি আমাদের একটা ধারণা, এটাকে বলা হচ্ছে কি মাল্টিটাস্কিং, এখানে বলে দিচ্ছে। দিস ডু নট মিনস, তার মানে এই নয় অল টাস্ক রান এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম, সবগুলা কাজ কি হচ্ছে একসাথে হচ্ছে, এটা কি আসলে তার মানে এটা নয় যে সবগুলো কি কাজ একসাথে হচ্ছে, বাট কি সিপিইউ সুইচ করতেছে বিটুইন, এটা এত দ্রুত সিপিইউটা কি করতেছে সুইচ করতেছে যে মনে হচ্ছে আমাদেরকে কি কাজ সবগুলো কি একসাথে হচ্ছে। এ কয়েকটা কি কম্পোনেন্ট আছে দেখো, কনটেক্সট সুইচিং, কনটেক্সট সুইচিংটা কি, এটা দুইটা কি কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কনটেক্সট সুইচিং আর একটা হচ্ছে অটোমেটিক টাস্ক হ্যান্ডলিং। এই কনটেক্সট সুইচিংটা কি দেখো, এই কনটেক্সটটা কিভাবে কোনো একটা ট্যাক্স কিভাবে সুইচ করতেছে সিপিইউর, ওই সুইচিংটা কিভাবে হচ্ছে এটা দেখো, দ্যাট সিপিইউ সেভ করে রাখতেছে দ্য স্টেট অফ দ্য কারেন্ট টাস্ক। ফর এক্সাম্পল আমরা প্রথমে কি করতেছি এই ওয়ার্ক এই একটা ও এই একটা কি করতেছি এক্সেল বা ওয়ার্কের মধ্যে কি একটা কাজ করতেছি, ওইটা কি ওইটা কি করতেছে প্রথমে কি করতেছে ওই যে কাজটা আমরা কারেন্টলি করতেছি ওইটা কি করতেছে সিপিইউ কোথায় সেভ করে রাখতেছে রেজিস্টার বা মেমোরি পয়েন্টারের মধ্যে কি করে রাখতেছে সেভ করে রাখতেছে। আমরা অনেকগুলো কাজ করতেছি তার মধ্যে একটা কাজ করতেছি দেখো, যেমন এই হোয়াটসঅ্যাপের মধ্যে কাজ করতেছি, তার মানে হচ্ছে এখন যে কাজটা করতেছি কারেন্টলি ওই কাজটা কি সিপিইউর মধ্যে কি করে রাখতেছে সেভ করে রাখতেছে, তারপর কি করতেছে দ্বিতীয় এন্ড এবং লোড করতেছে দ্য স্টেট অফ দ্য নেক্সট কাজ, এর পরবর্তী আমরা কি কাজটা করব এটা কি করতেছে ঠিক সেম সিপিইউ কি করে রাখতেছে সেভ করে রাখতেছে, এটাই বলতেছে কনটেক্সট সুইচিং এবং এনেবল এফিসিয়েন্স ইউজার দ্য সিপিইউ টাইম, এটা সিপিইউ টাইমস এর কি দক্ষতা বা কি সক্ষমতা। তারপর আরেকটা হচ্ছে অটোমেটিক ট্যাক্স হ্যান্ডেলিংটা কি বলতেছে দেখো, দ্য সিস্টেম ইন্টারাপ্ট দ্য কারেন্ট প্রোগ্রাম অটোমেটিকলি, বর্তমানে সিস্টেমের মধ্যে যে ইন্টারাপ্ট আসতেছে এবং কারেন্ট যে প্রোগ্রামটা চলতেছে এটা কি অটোমেটিকলি কি হয়ে যাবে সেভ হয়ে যাবে, দ্যাট স্টেট ওই স্টেটের মধ্যে কি অটোমেটিক্যালি ইন্টারাপ্ট এবং কারেন্ট যে কাজটা করতেছে প্রসেসটা প্রোগ্রামটা এক্সিকিউট করতেছে, যেমন ফর এক্সাম্পল আমরা একটা ফ্যান ট্যাপ ইন্টারাপ্ট হিসেবে ফ্যান ট্যাপটা কি করে দিছি অ্যাড করে দিছি কারেন্টলি, এবং সাথে সাথে আমরা কি করতেছি বিএস কোডে গিয়ে কোড করতেছি একটা প্রোগ্রাম লিখতেছি, তখনই ওই ওই ফ্যান টাইপ ইনসার্ট করা আর যে কারেন্ট যে কোডটা বিএস কোডে যে কোডটা আমরা করতেছি এগুলো কি করে রাখবে সেভ করে রাখবে এবং রিসামস দ্য আদার ট্যাক্স, এবং সে অন্য একটা কাজকে করার জন্য কি যাবে, ওইটাই হচ্ছে কি অটোমেটিক টাস্কিং ওয়ার্কিং এবং দিস সুইচিং দ্য হ্যান্ডেল অফ, এটা কি কার মাধ্যমে হ্যান্ডেল করা হয় ওই কি অপারেটিং সিস্টেমের মধ্যে হ্যান্ডেল করা হয় উইদাউট উইদাউট ছাড়া ইউজার ইন্টারফেস, এখানে কোনো ইউজারের কোনো কি নেই হাত নেই, এটা কি ওইটাকে কন্ট্রোল করবে অটোমেটিক ট্যাক্স হ্যান্ডলিংটা কি করবে অপারেটিং সিস্টেমে কি করবে কন্ট্রোল করবে, এটাই বলতেছে এখানে। ওই আমি যে এক্সাম্পলটা দিছিলাম ওইটাই দিছে দেখো মাল্টিটাস্কিং সিস্টেমটা কিভাবে কাজ করছে, সিপিইউ গিভ দ্য ইজ প্রসেস স্মল টাইম স্লাইড, প্রত্যেকটা সময়টাকে কি করে নিতেছে ছোট ছোট সময়ের মধ্যে ভাগ করে কি করতেছে কাজ করতেছে, যেমন আমরা অনেক বলছিলাম আমরা ইউটিউব ইউজ করতেছি, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি, এদিকে টেলিগ্রাম ইউজ করতেছি, আমরা সবগুলো কাজ কি করতেছি একসাথে করতেছি মাল্টিপল প্যারালালি কাজ করতেছি, বাট সিপিইউ কি করতেছে এগুলোকে ছোট ছোট সময় দিয়ে ভাগ করছে, এটা 1 সেকেন্ড করতেছে এরপর 1 সেকেন্ড এটা করতেছে এরপর 1 সেকেন্ড এটা করতেছে, বাট আমরা দেখার সময় দেখতেছি এগুলা কাজগুলো কি একসাথে হচ্ছে, বাট এগুলো কি সিপিইউ একসাথে করতেছে না, একটা একটা কাজ একসাথে করতেছে, জাস্ট এই এক্সাম্পলটা এখানে দিচ্ছে। তারপরে রিয়েল টাইম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের মধ্যে দেখো ডাউনলোড ফাইল ওয়াইল ওয়াচিং এ ভিডিও, আমরা একটা ফাইল কি করতেছি ফর এক্সাম্পল আমরা ক্রোম থেকে একটা মুভি ডাউনলোড করতেছি এবং সাথে সাথে কি করতেছি ওইখানে আবার ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছি, তারপরে দেখো তারপর আপডেট একটা সফটওয়্যার আপডেট দিচ্ছি, আবার ওইটার সাথে সাথে কি করতেছি ব্রাউজিং কি করতেছি একটা ব্রাউজারের মধ্যে কি করতেছি কাজ করতেছি ওয়াইল দ্য ব্রাউজিং দ্য ইন্টারাপ্ট, এবং এটার মধ্যে রানিং দ্য কি অ্যান্টিভাইরাস, আমরা কি করতেছি একটা কি অ্যান্টিভাইরাস কি করতেছি স্ক্যান করতেছি এবং সাথে সাথে কি করতেছি আরেকটা কি অন্য আদারটা কি করতেছি সেপারেট দ্য সিটটা কি করতেছি সেপারেট করতেছি ওয়ার্কিং দ্য সেপারেটেড সিট, এবং কাজ করতেছি অনেকগুলো কাজ একসাথে করতেছি, এগুলো এরকম কয়েকটা এক্সাম্পল জাস্ট দেখাইলে হবে জাস্ট। তারপরে দেখো এটা শেষ, তারপরে হচ্ছে প্রসেস এবং থ্রেড কি জিনিস, প্রসেস হচ্ছে একটা প্রক্রিয়া, থ্রেড হচ্ছে কি ওইটার প্রসেসের আলাদা আলাদা ছোট ছোট অংশকে বলা হচ্ছে কি থ্রেড, এবং প্রসেসটা জিনিসটা বোঝার চেষ্টা করো, প্রসেস ইজ এ রানিং ইনস্ট্যান্স অফ এ প্রোগ্রাম, তার মানে প্রক্রিয়াটা হচ্ছে কি একটা প্রোগ্রামের চলমান উদাহরণ,
একটা প্রোগ্রাম চলমান উদাহরণকে বলা হচ্ছে কি প্রসেস বা প্রক্রিয়া। দ্যাট ইনক্লুড, এটার মধ্যে কি কি এই অন্তর্ভুক্ত থাকতে পারে কোড, মেমোরি, তারপরে কারেন্ট এক্সিকিউশন স্টেট, বর্তমান যে কাজটা করতেছি এটাই কি একটা প্রসেসের মধ্যে কি অন্তর্ভুক্ত। ফর এক্সাম্পল আমি এই ব্রাউজারে কাজ করতেছি, এটাই কি একটা প্রসেসর। আমরা এই ব্রাউজারে কাজ করতেছি, এটা একটা কি প্রক্রিয়া কাজ করতেছি, এটা একটা কি প্রসেস। এই জন্য বলতেছে প্রসেস ইজ এ রানিং ইনস্ট্যান্স অফ প্রোগ্রাম, একটা প্রোগ্রামের চলমান উদাহরণ। আমরা যে এখানে এখন কাজটা করতেছি এই ব্রাউজারের মাধ্যমে, এই মাইক্রোসফটের এই ব্রাউজারের মাধ্যমে কাজটা করতেছি, এটা কি একটা প্রসেস, বুঝছো? দ্যাট ইনক্লুড, এখানে কি কি ইনক্লুড থাকতে পারে? ফর এক্সাম্পল কোড, মেমোরি, তারপরে এক্সিকিউশন স্টেট। মেমোরি কোড বলতে এখানে আমরা এই দেখো এখানে এই সফটওয়্যার থেকে যদি আমরা কোনো কারণে গিয়াতে যাই, তখন আমরা এটার ইনসেপ্টে যাই। এই ইনসেপ্টে গেলেই আমরা এখানে দেখো এখানে অনেকগুলো প্রত্যেকটা লাইনের কি আছে, কোড আছে। এই কোড দেখতেছো এখানে প্রত্যেকটা লাইনের এটা ডকুমেন্টের কোডগুলো আছে, এইটাকে বলতে হচ্ছে কি কোড। এন্ড কি থাকতেছে মেমোরি, এগুলো একটা নির্দিষ্ট কি, এটা নির্দিষ্টভাবে কি আছে এই কোডগুলো কি দেখো এখানে প্রত্যেকটা যে লাইন আছে এগুলো কোড আছে, এগুলো কোথাও না কোথাও কি মেমোরির মধ্যে কি আছে, এই দেখো মেমোরির মধ্যে কি আছে, সেভ করা আছে। এগুলো মেমোরির মধ্যে কি থাকবে, সেভ করা থাকবে, এই জিনিসটা বোঝাচ্ছে, বুঝছো? এই প্রত্যেকটা প্রক্রিয়ার যে রানিং একটা উদাহরণ দেখাচ্ছি, এটার মধ্যে কি থাকবে, অবশ্যই কোড থাকবে, মেমোরি জায়গা থাকবে, এবং কারেন্ট এক্সিকিউশন যে কাজটা করতেছি ওইটাই। জাস্ট এটা মেনটেন পরিচালনা করে কি অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এটা রানিং ইন্ডিপেন্ডেন্ট, এটা সম্পূর্ণ স্বাধীনভাবে কি করে চলাচল করে। এটা ম্যানেজ করে কি অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়, এবং এটা ইন্ডিপেন্ডেন্টলি কি করতে পারে, চলতে পারে, এবং ইটস ওন মেমোরি এক্সপেকটেশন, নির্দিষ্ট কি আছে মেমোরি স্পেসও আছে। এটা বলতেছে এটা নির্দিষ্ট কি আছে মেমোরি স্পেসও আছে। এটা তো অলরেডি আমি দেখাইলাম। ফর এক্সাম্পল এই ব্রাউজারটা আমরা ধরে নিলাম একটা প্রক্রিয়া কাজ করতেছে, রানিং এক্সিকিউট, এখানে অবশ্যই কি আছে প্রত্যেকটার জন্য একটা একটা কি অনেকগুলো কোড আছে দেখতেছো, সাথে সাথে এগুলো কোডগুলো রাখার জন্য মেমোরি আছে, আর এক্সিকিউশন যে কাজটা করতেছে ওইটাইও আছে। এটাই হচ্ছে এটা। যেমন এক্সাম্পল দিচ্ছে দেখো, ওপেনিং দা গুগল ক্রোম স্টার্ট এ প্রসেস, বলতেছে একটা গুগল ক্রোম ওপেন করলাম কি করার জন্য, একটা প্রসেস শুরু করার জন্য। এই তো এই এই যেমন এমন আমরা এই মাইক্রোসফটের এই জিনিসটা ওপেন করছি কি জন্য, একটা প্রসেস শুরু হয়েছে, ফলে কি ওপেন করছি, ফলে একটা কি হয়েছে স্টার্ট এ প্রসেস, একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে বলতেছে কি দেখো, ইজ ইজ ট্যাপ ইনসার্ট দা ক্রোম ইন থ্রেড। এই দেখো বলছিলাম কি এই টোটাল এই জিনিসটা যদি প্রসেস হয়, ওপেন করার ফলে এই জিনিসটা হচ্ছে কি একটা প্রসেস। যদি প্রসেস হয় তাহলে এই প্রসেস ছোট ছোট জিনিসগুলোকে বলতেছি আমরা কি একটা একটা ট্যাব। ফর এক্সাম্পল এখানে আমি যতগুলা পিডিএফ অ্যাড করে রাখছি, দেখো এখানে অনেকগুলো পিডিএফ অলরেডি আমি কি করে রাখছি, ট্যাবের মধ্যে কি করে রাখছি, ওপেন করে রাখছি। এই জন্য প্রত্যেকটা ওপেন করা প্রত্যেকটা পিডিএফটি কি বলবো, আলাদা আলাদা ভাবে একটা একটা কি বলবো আমরা, থ্রেড বলবো। আমি আবার বলতেছি টোটাল জিনিসটা, টোটাল এই মাইক্রোসফট ওপেন করছে, এটা হচ্ছে একটা প্রসেস চলমান একটা কি উদাহরণের মধ্যে, এটা হচ্ছে একটা কি প্রসেস। আর এই টোটাল এই প্রসেসের মধ্যে আমরা অনেকটা যে কাজগুলো ছোট ছোট ভাগ ভাগ করতে পারবো, ওইগুলোকে বলতেছি থ্রেড, বুঝছো? এই থ্রেড এই একটা এখানে অনেকগুলো দেখো আমি ট্যাব কি করে রাখছি, ওপেন করে রাখছি, এগুলো হচ্ছে সবগুলো একটা একটা ট্যাব ওপেন করে রাখছি। ট্যাবের মধ্যে কি আছে পিডিএফ, এই প্রত্যেকটা আলাদা আলাদা পিডিএফ হচ্ছে কি একটা একটা থ্রেড। আশা করি বুঝতে পারছি। এখানে বলতেছি কি এই দেখো এ প্রসেস ক্যান কন্টিনিউ মাল্টিপল থ্রেড, অনেকগুলো কি থাকতে পারে থ্রেড এখানে কি থাকতে পারে, এবং দ্যাট এক্সিকিউট কনকারেন্টলি, এবং একই সাথে কি এগুলো কি হচ্ছে একই সাথে কি হচ্ছে চলতেছে। যেমন আমরা যে প্রসেসটা করতেছি এখানে এই প্রসেসের মধ্যে কি আছে অনেকগুলো ট্যাব কি করে রাখছি, ওপেন করে রাখছি, প্রত্যেকটাকে বলা হচ্ছে কি একটা একটা, এই প্রত্যেকটা ট্যাব আলাদা আলাদা ছোট ছোট অংশ, প্রসেসের ছোট ছোট অংশকে বলা হচ্ছে কি ছোট ছোট স্মল এক্সিকিউশন ইউনিটকে বলা হচ্ছে কি থ্রেড। এখানে বলতেছে একটা প্রসেসের মধ্যে অনেকগুলো থ্রেড থাকতে পারে। যেমন এটা টোটাল যদি একটা আমরা ধরে নিই একটা কি এই কি ক্রোম, এটা গুগল ক্রোমের মধ্যে ওপেন করছে, এগুলো অনেকগুলো কাজ করতেছি, অনেকগুলো কাজের ছোট ছোট যে কাজগুলো করতেছি এগুলোকে বলতেছি থ্রেড, আর টোটাল জিনিসটাকে বলতেছি প্রসেস। আশা করি বেসিকটা ক্লিয়ার। ঠিক সেম এক্সাম্পলটা এখানে দিছে দেখো, ওপেনই গুগল ক্রোম স্টার্ট এ প্রসেস। আমরা যখনই একটা গুগল ক্রোম বা মাইক্রোসফটের ক্রোম ওপেন করছি তখনই কি হয়েছে একটা প্রসেস শুরু হয়ে গেছে, এবং ইজ ট্যাব, এবং এখানে যতগুলো ছোট ছোট ট্যাব আছে ওইগুলোকে বলা হচ্ছে কি ইজ এ থ্রেড। এগুলো হচ্ছে একটা একটা থ্রেড, এবং রানিং দা সেপারেট, এগুলো কিন্তু কি আলাদা আলাদা ভাবে কি করতেছে মাইক্রো প্রসেসর রান করতেছে, বাট কি করতেছে দেখো শেয়ারিং ওই মেমোরি আর কি সিডিং সেম, এই পেজের মেমোরি এবং সিডিং গুলো সেম, বাট কি হচ্ছে সিপিইউ কি করতেছে এগুলো আলাদা 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 ভাবে কি করতেছে, প্রত্যেকটা ট্যাব প্রত্যেকটা পিডিএফ কি করতেছে আলাদা আলাদা ভাবে কি করতেছে রান করতেছে, এটা বলতেছে। দেওয়া আছে তো ইট ইজ এ স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউশন উইদিন দ্য প্রসেস, বলতেছে এখানে কি এইটা বলতেছে একটা প্রক্রিয়ার ছোট ছোট এক্সিকিউশন বা কার্যক্রমের কি একটা ইউনিট। আমি আবার বলতেছি এতে ইট ইজ এ স্মলেস্ট ইউনিট অফ
এক্সিকিউশন উইদিন দ্য প্রসেস, বলতেছে এখানে প্রসেসের ছোট ছোট কার্যক্রমের ইউনিট হচ্ছে কি থ্রেড, বুঝছো? মাল্টিপল থ্রেড ইন দ্য প্রসেস, দেখো না মাল্টিপল থ্রেড এখানে কি আছে, অনেকগুলো থ্রেড আছে, এগুলো যদি প্রত্যেকটা একটা একটা থ্রেড হয় তাহলে এখানে অনেকগুলো থ্রেড আছে, মাল্টিপল থ্রেড আছে, থ্রেড গুলো কি করতেছে, এগুলোকে বলা হচ্ছে কি মাল্টিপল থ্রেড ইন এ প্রসেস। একটা প্রসেসের মধ্যে কি থাকবে, অবশ্যই শেয়ারিং মেমোরি, মেমোরি শেয়ার করতে হবে, তার রিসোর্স শেয়ার করতে হবে, এবং কি করতে হবে এফিসিয়েন্সি মাল্টিটাস্কিং এর কাজটাই কি করতে হবে, করতে হবে। এটাই কি একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইস ব্রাউজার ট্যাব ইজ এ স্টেট, এখানে যেই আমরা ব্রাউজার আছে এর মধ্যে প্রত্যেকটা ট্যাব, প্রত্যেকটা পিডিএফ হচ্ছে একটা একটা স্টেট, যেগুলো কি করতে উই ক্যান ওয়াচ এ ভিডিও ইন ওয়ান ট্যাব, আমরা একটা ট্যাবের মাধ্যমে ভিডিও দেখতেছি, অন্য একটা ট্যাবের মাধ্যমে পিডিএফ রাখছি, আর একটা ট্যাবের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ খুলে রাখছি, আলাদা আলাদা কাজ করতেছি, এগুলো সবগুলো আলাদা আলাদা জিনিসকে বলা হচ্ছে কি থ্রেড, আর সবগুলা থ্রেড মিলে হচ্ছে কি একটা প্রসেস। আবার বলতেছি, ছোট ছোট একটা ছোট ছোট জিনিস মিলে হচ্ছে একটা প্রসেস, বুঝছো? আর একটা প্রসেসের ছোট ছোট অংশকে বলা হচ্ছে কি থ্রেড। এটা হচ্ছে বেসিক জিনিস, আশা করি সবাইকে জিনিসটা বুঝাইতে পারছি। থ্রেড হচ্ছে টোটাল জিনিসটা, না বলতেছি ওই প্রসেস হচ্ছে টোটাল জিনিসটাকে বলা হচ্ছে এই এই ওয়েব এই ব্রাউজারের টোটাল জিনিসটা হচ্ছে কি একটা প্রসেস, আর এইটা ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হচ্ছে কি থ্রেড। এক্সাম্পল কি, এখানে যতগুলো টেপ ওপেন করতেছি সবগুলো হচ্ছে একটা একটা থ্রেড, তার মানে একটা একটা থ্রেড অনেকগুলো থ্রেড ওপেন করছে, মানে এখানে কি মাল্টিপল থ্রেড ওপেন করতেছে এটাই। তারপর আছে মাল্টি ইউজার সিস্টেম, মাল্টি ইউজার সিস্টেমটা কি দেখি, মাল্টি ইউজার সিস্টেম বলতে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা দেখো না এই কম্পিউটারের মধ্যে অনেকগুলো পিসি আছে, যেগুলোর মধ্যে অনেকজন ইউজার একসাথে কাজ করে বসে বসে, অনেকগুলো মনিটর একসাথে কি থাকে কানেক্টেড থাকে, বাট কি থাকে পিসি বা কি মাইক্রো প্রসেসর থাকে একটা, বাট কাজ হচ্ছে অনেকগুলো, অনেকগুলো মনিটরে একটা কি মাইক্রো প্রসেসর বা একটা মাদারবোর্ড দিয়ে কি করতেছে, কাজ করতেছে, ওইটাকে বলা হচ্ছে মাল্টি ইউজার সিস্টেম। ফর এক্সাম্পল দেখো আমার ল্যাপটপের মধ্যেও এই সিস্টেমটা আছে, মাল্টি ইউজার সিস্টেমটা দেখো, দেখো আমি আমার এক্সাম্পল, আমি আমার সব আমার ল্যাপটপের সব জিনিস কি করতেছি আমি ইউজ করতেছি, বাট আমি ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারি। দেখো এখানে দেখো এই আদার্স, দেখছো আমি আমার কি একটা নিউ কি করতে পারি, ডেস্কটপ ওপেন করতে পারি, আমি এখানে কাজ করতেছি আমার কাজগুলো, আর যাতে আমার কাজে গিয়ে হস্তক্ষেপ করতে না পারে। ধর আমার একটা বন্ধু এসে আমার ল্যাপটপে কাজ করবে, তাকে আমি তাহলে কি করব, সে যাতে আমার কাজে হাত দিতে না পারে, আমি যে কাজটা করতেছি ওই কাজটা যেন সে করতে না পারে, তার জন্য আমি তাকে কি করব, আলাদা একটা কি করব, নিউ উইন্ডোজ কি করে দিব, খুলে দিব, যাতে সে কাজ করতে পারে আলাদাভাবে। কিন্তু সে সেম আমি যে জিনিসগুলো ইউজ করতেছি ঠিক সেম জিনিসগুলো সে ইউজ করতেছে, বাট কি আলাদাভাবে ইউজ করতেছে, ওইটাকে বলা হচ্ছে কি ইউজার মাল্টি ইউজার সিস্টেম। দেখো এখানে দেওয়া আছে মাল্টি ইউজার সিস্টেম ইজ এ কম্পিউটার সিস্টেম, এটা কম্পিউটার এর একটা কি সিস্টেম, কি ওই মাল্টি ইউজার সিস্টেমটা হচ্ছে কম্পিউটারের একটা কি সিস্টেম দ্যাট অ্যালাউ মাল্টিপল ইউজার টু এক্সিস, কি অনেকগুলো ইউজার কি করতে পারে, অ্যাক্সেস নিতে পারে, এন্ড কি করতে পারে উইথ কম্পিউটিং রিসোর্স সাইমultaneously অর টোন, বলতেছে অনেকগুলো ইউজার কি করতে পারে কম্পিউটারের রিসোর্স গুলো, কি অনেকগুলো ইউজার কি করতে পারে অ্যাক্সেস নিতে পারে কম্পিউটার, আমার এই কম্পিউটারের কি করে অনেকজন কি ইউজার কি আমার বন্ধুরা অ্যাক্সেস নিতে পারে, এন্ড এবং কি করতে পারে কম্পিউটিং রিসোর্স সিমুলেশন সেম জিনিস কি করবে ইউজ করবে, এন্ড টোন বা পালা বদল বদল করে কি করতে পারে ইউজ করতে পারে, ওই জিনিসটাকে বলা হচ্ছে কি মাল্টি ইউজার সিস্টেম। বুঝছো, মাল্টি ইউজার সিস্টেম হচ্ছে কম্পিউটারের একটা সিস্টেম যেখানে অনেকগুলো ইউজার, আমার একটা কম্পিউটার ফর এক্সাম্পল আমার অনেক বন্ধুরা ইউজ করতে পারে, তাইলে কি করতে হবে, তাকে সেম জিনিস ইউজ করবে, সেই অ্যাক্সেস নিতে পারবে, এবং সেম জিনিস রিসোর্স সিমুলেট স্কেসলি, মানে একই জিনিস ইউজ করবে, হইতে পারে এটা কি পালা বদল বদল করে ইউজ করতে পারে, যেমন আমি 1 ঘন্টা ইউজ করলাম, সে দ্বিতীয় এর পরের ঘন্টা সে ইউজ করতেছে, এর পরের ঘন্টা আরেকজন ইউজ করতেছে, কিন্তু আমরা সেম জিনিস ইউজ করতেছি, জাস্ট কি পালা বদল বদল করে ইউজ করতেছি, জাস্ট আমি আমার কাজ যাতে সে দেখতে না পারে তার জন্য তার কি আলাদা একটা উইন্ডোজ করে দিচ্ছি, ওইটাকে বলা হচ্ছে দিস ম্যানেজ দ্যাট কি আইসোলেট, এটা কি একটা দেখো এনশিওর দ্যাট ওয়ান ইউজার অ্যাকশন ডু নট ইন্টারফার উইথ আদার, এই তো এখানে দেখো এনশিওর, এটা এনশিওর করবে একজন ইউজার কি করতে পারবে না আরেকজন ইউজারের কি কাজের মধ্যে কি করতে পারবে না, ইন্টারফিয়ার করতে পারবে না, হাত দিতে পারবে না, এটাকে বলা হচ্ছে কি মাল্টি ইউজার সিস্টেম। এখানে বলছি না আমি যদি আমার বন্ধুকে এই ল্যাপটপটা 10 মিনিট বা 20 মিনিটের জন্য ইউজ করতে দিই, তাহলে আমি তাকে একটা কি করে দিব, নতুন একটা উইন্ডো কি করে দিব, ওপেন করে দিব, যাতে সে আমার আমার কি আমার কাজে হস্তক্ষেপ করতে না পারে। কিন্তু ঠিক সেই নতুন উইন্ডো হলে কি হবে, বাট সেই আমার যত জিনিস আছে সব কিছু কি করতে পারবে, সে ইউজ করতে পারবে, এই জিনিসটাকে বলা হচ্ছে মাল্টি
ইউজার সিস্টেম, এখানে এটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেম আর একটা হচ্ছে কি নেটওয়ার্কিং সিস্টেম। টাইম শেয়ারিং সিস্টেমের মধ্যে দেখো সিপিইউ টাইম ইজ ডিভাইডেড ইনটু দ্য স্মল টাইম সাইজ, বলতে তার মানে হচ্ছে সিপিইউ ছোট ছোট টাইমে ভাগ করতেছে। আমি ধরো একটা উইন্ডোজ থেকে 10 মিনিট ইউজ করতেছি, তাহলে পরবর্তী উইন্ডো থেকে সে 10 মিনিট ইউজ করতেছে, এবং ডিস্ট্রিবিউট এমং ইউজার, এমন এটা অনেক ইউজারের মধ্যে কি করে দিচ্ছে, ছোট ছোট অংশে কি করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। তারপরে নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে দেখো ওই মাল্টিপল ইউজার কানেক্ট টু দা সেন্ট্রাল সার্ভার ওভার এ নেটওয়ার্ক, বাট সেম ওই আমি যে জিনিসটার মধ্যে নেটওয়ার্কের মধ্যে আমার আইপি অ্যাড্রেসটা, একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে যেটা আমি ইউজ করতেছি, যদি সেই আরেকজন আসে তাহলে ঠিক সেম সেই আইপি অ্যাড্রেসটা ইউজ করবে, ওইটাই বলতেছে। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন দেখো লিনাক্সে সার্ভারটা কোথায় ইউজ করা হয়, ভার্সিটিতে বা কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। তারপরে দেখো মেইন ফ্রম কম্পিউটারটা কোথায় ইউজ করা হয়, ব্যাংক বা গভর্নমেন্টের কোনো সেক্টরে ইউজ করা হচ্ছে। তারপরে রিমোটেড ডেস্কটপ সিস্টেমটা কোথায় ইউজ করা হয়, ভার্চুয়াল বা কোনো মেশিনের মধ্যে ইউজ করা হচ্ছে। এই এক্সাম্পলগুলো জাস্ট দেখে নিবা। তারপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ক্রু প্রসেসর, ডাবল ক্রু প্রসেসর, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি। আশা এখন আমরা একটা ছোট আগে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি জিনিসটা কি হচ্ছে। দেখো আমার একটা হচ্ছে, এটা হচ্ছে কি প্রসেসর, বুঝছো, এটা হচ্ছে একটা প্রসেসর, এটা হচ্ছে আমার মেইন প্রসেসর। এটার সাথে আমি যতগুলা প্রসেসর অ্যাড করব ওইগুলাকে বলবো ক্রু প্রসেসর, বুঝছো। আমার একটা এই প্রসেসর, আমার ল্যাপটপের এই প্রসেসরটা হচ্ছে আমার মেইন প্রসেসর, এটা হচ্ছে আমার মেইন প্রসেসর, তার সাথে আমি যতগুলা প্রসেসর ইউজ করবো এগুলোকে বলা হচ্ছে ক্রু প্রসেসর। ধর আমি ফর এক্সাম্পল একটা প্রসেসর কি করলাম, আমার মেইন প্রসেসরের সাথে কি করলাম, অ্যাড করলাম, তার মানে কোন একটা ইনস্ট্রাকশন আসলে সেটা কোথায় আসবে, প্রথমে মেইন প্রসেসর আসবে। মেইন প্রসেসর যদি কাজটা চিন্তা করতেছে, আমার কাজটা খুব জটিল বা কঠিন, ফর এক্সাম্পল জটিল, এমন একটা কাজ মেইন প্রসেসরে আসছে যেটা অনেক কঠিন, যেটা মেইন মেইন যে প্রসেসর আছে এটার অনেক বেশি সময় লাগবে, সিপিইউর অনেক সময় লাগবে, তখন সেই জিনিসটা কি সে কি করবে, ওই যে আলাদা একটা পুরো প্রসেসর লাগাইছি, আলাদা একটা প্রসেসর এড করছি, ওকে দিয়ে দিবে, ভ্যালুটা দিবে, ইনপুট দিবে, তারপর ওই কাজটা করে ওই প্রসেসর কাজটা শেষ করবে, শেষ করার পর আউটপুটটা কি করবে, আবার মেইন প্রসেসরকে দিবে। এটাকে বলা হচ্ছে কি প্রসেসরের কাজ। আসো আবার এই জিনিসটা আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করি জিনিসটা হচ্ছেটা কি। দেখো এটা হচ্ছে আমার মেইন মেমোরি, আর এটার সাথে একটা কি আছে, আলাদা একটা কি করে দিছি আমরা, প্রসেসর অ্যাড করে দিছি, এটা হচ্ছে আমার মেইন সেই প্রসেসর, এটা হচ্ছে কি সেকেন্ডারি প্রসেসর ধরে নাও, এটা যেটা এডিশনালি অ্যাড করছি। এটা তখন যদি কোনো একটা কাজ মাইক্রো প্রসেসর এক্সিকিউশন করার সময় দেখতেছে এই কাজটা খুবই কঠিন, ফর এক্সাম্পল আমরা নিচ্ছি, ধরো আমরা দুইয়ে দুইয়ে যোগ করলে এটা কি করে ফেলবে, মেইন মেমোরি কাজটা করে ফেলবে, যে এই উত্তরটা কি 4 দুইয়ে দুইয়ে যোগ করলে 4, সেটা কি মেইন মেমোরি মেইন প্রসেসরই কি করে ফেলবে, করে ফেলতে পারবে, কারণ জিনিসটা সহজ। যখনই দেখবে 0.22 ইন্টু 100 বা এরকম 100.30 এরকম কোন একটা আমি মাল্টিপ্লিকেশন করতেছি যেটা অনেক কঠিন, যেটা করতে কি সময় লাগবে, এরকম একটা জিনিস কি কোথায় আসছে এখন, ওই মেইন প্রসেসর আসছে। তখন মেইন প্রসেসর যদি এই কাজটা করে তাহলে অনেক সময় লাগবে, তার তো আরো অনেক কাজ করতে হবে। এই জন্য সেই কি করবে, যে জটিল জিনিসটা আসবে অনেক কঠিন, সেটা কি করবে, যে জিনিসটা আমরা যে একটা আরেকটা আলাদা ভাবে যেই প্রসেসরটা এজ করছি তাকে কি করবে, ওই ইনপুটটা দিবে, ইনপুট দেওয়ার পরে ওই এডিশনাল যে জিনিসটা আমরা প্রসেসরটা নিয়েছি সেটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন শেষ করার পরে আউটপুটটা জাস্ট কি করবে, এই মেইন প্রসেসরকে দিবে। তাহলে কি মেইন প্রসেসরের কি অনেকগুলো টাইম কি সময় কম লাগছে প্রথমত, দ্বিতীয়ত তার স্পিডটাও কি বাড়া, কারণ সে আরেকটা জিনিস কি করতে পারছে, এক্সিকিউট করতে পারছে, ওই সময় আরেকটা কাজ চালিয়ে নিতে পারছে। এইটা হচ্ছে কি কাজ, বেসিক কাজ এটা। আসলে কোর প্রসেসর দেখো, এই কোর প্রসেসর ইজ এ হেল্পার প্রসেসর, এটা কি করবে, মেইন যে প্রসেসর আছে তাকে কি করবে, জাস্ট হেল্প করার জন্য কি করবো আমরা নিব, হেল্প করার জন্য, দ্যাট ওয়ার্ক, এটা কাজ করে উইথ দ্য মেইন সিপিইউ। এটা কি এই মেমোরি সিপিইউর আন্ডারে কাজ করবে, যে মেইন মেমোরিটা আছে ওইটা সিপিইউর আন্ডারে কাজ করবে, প্রসেসরের আন্ডারে কি করবে, কাজ করবে, টু হ্যান্ডেল করবে স্পেসিফিক জব মোর এফিসিয়েন্সি, জটিল স্পেসিফিক গুরুত্বপূর্ণ কাজগুলো কি করবে, দক্ষতার সাথে কি করবে, হ্যান্ডেল করবে, হচ্ছে কি এই প্রসেসর যে এডিশনাল যে প্রসেসরটা আমরা কি করে নিছি, ওইটা কি করবে, দক্ষতার সাথে কি করবে, হ্যান্ডেল করবে, ওইটাকে বলা হচ্ছে কি প্রসেসর। আশা করি বেসিকটা সবার কাছে ক্লিয়ার। প্রসেসর হচ্ছে একটা মেইন প্রসেসরকে হেল্প করবে, প্রসেসরটা কি মেইন যে প্রসেসর আছে এটাকে কি মেইন এই প্রসেসরটাকে হেল্প করতেছে কি এই প্রসেসর, যেটা আলাদা প্রসেসর নিচে এটা কি করবে, মেইন প্রসেসরকে হেল্প করবে, জাস্ট এটা এই যে যে প্রসেসরটা আমরা প্রসেসরটা এস করছি এটা কার আন্ডারে কাজ করবে, এই মেইন মেমোরি সিপিইউর আন্ডারে কাজ করবে। এই মেইন মেমোরি সিপিইউ যে জটিল জটিল ক্যালকুলেশন গুলো করতে পারবে না, যেগুলো সময় বেশি নিবে,
পারফরমেন্স ডাউন করে দিবে, ওই কাজগুলো কাকে দিয়ে করে নিবে, এই প্রসেসর দ্বারা কি করে করায় নিবে, কাজটা শেষ করে নিবে। জাস্ট মেইন মেমোরি থেকে একটা ইনপুট এখানে যাবে, যাওয়ার পরে সেই প্রসেসর কাজটা শেষ করবে, কাজটা শেষ করে এই মেইন মেমোরিতে কি দিবে, জাস্ট আউটপুটটা দিবে। তাইলে মেইন মেমোরির কাজ কি হইলো, সময়টা কম লাগলো, সেই সময় সে আরেকটা কাজ করতে পারছে, এবং স্পিডটা কি, পারফরমেন্সটা কি ভালো হয়েছে, এইটাই দেওয়া আছে। এখন হোয়াই ইট ইজ এটা কেন ইউজ করে, থিংস মনে করো সিপিইউ, সিপিইউ হচ্ছে কি কি টিম লিডার। তাইলে আমরা একটা এখানে এক্সাম্পল দিচ্ছে, বলতেছে একটা মাইক্রো প্রসেসরের সিপিইউ হচ্ছে কি তার টিমের একটা মূল লিডার। ইটস ম্যানেজ দ্য মেনি টাস্ক, এই কি মাইক্রো প্রসেসরের সিপিইউ কি করতে পারে, অনেকগুলা কাজ কি করতে পারে, সম্পূর্ণ করতে পারে। বাট হোয়েন টাস্ক বিকাম টু কমপ্লেক্স এন্ড রিপিটেড, বলতেছে যখনই এই সিপিইউ যখন অনেকগুলা কাজ করতে পারে, সেই কারণে যেহেতু অনেকগুলো কমপ্লেক্স কোডিং এবং রিপিটেড কাজ আসতেছে, জটিল কাজ যেটার করতে সিপিইউর কি অনেক সময় লাগবে, তখন সে কি করবে, ওই সিপিইউ কি করে দিবে, এই জিনিসটা কাকে হ্যান্ডেল করে দিবে, ও প্রসেসর, যেটা আলাদা প্রসেসর নিছি, সিপিইউ হ্যান্ডেল দেম অফ টু প্রসেসর, তখন সেই জিনিসটা কাকে হ্যান্ডেল করে দিবে, প্রসেসরটাকে কি করে দিবে, জাস্ট কি ইনপুটটা দিবে, বুঝছো। এবং স্পেশালাইজ দেন ডু ডাস দ্য জব ফাস্টার এন্ড বেটার, সে কি করবে, দ্রুত কাজটা কি করবে, ফাস্টার এবং বেটার, দ্রুত শেষ করে আউটপুটটা কাকে বসাই দিবে, জাস্ট এই প্রসেসরের সিপিইউতে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে কি এখানে এক্সাম্পলটা দিছে। এটা কি করে, মেইন উদ্দেশ্যটা কি, স্পিড আপ পারফরমেন্সের স্পিডটা কি করা, বৃদ্ধি করা, এটা মেল কাজটা হচ্ছে কি, এটা কি স্পিড আপ করবে পারফরমেন্স, হচ্ছে কি ভালো বেটার পারফরমেন্সের স্পিডটা কি করবে, কাউন্ট করবে। এটা এটা কোথায় কোথায় এক্সাম্পল দিচ্ছে দেখো, হেভি ক্যালকুলেশন, যাদের জটিল জটিল ম্যাথ যেগুলো আছে এগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে, তারপরে গ্রাফিক্স রেন্ডারিং এর ক্ষেত্রে, তারপরে সিঙ্গেল প্রসেসের ক্ষেত্রে কাজটা, প্রসেসিং এর ক্ষেত্রে কাজটা হবে। রিয়েল বেনিফিট কোথায় কোথায় ইউজ করা হয় দেখো, রিয়েল হচ্ছে কি একটা কম্পিউটারকে কি করবে, এটা ফাস্টার করবে এবং কি স্মুথ করবে, মসৃণ করবে, এটাই হচ্ছে মূল মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। দেখো একটা হচ্ছে কি স্পিড আপ পারফরমেন্সটা ভালো করবে, তারপর হচ্ছে রান ফাস্ট, অর্থাৎ দ্রুত কাজ করাবে, কম্পিউটারকে দ্রুত কাজ করাবে এবং স্মুথ ভাবে কাজ করাবে। এই দুইটাই হচ্ছে কি বেনিফিট, প্রসেসরের বেনিফিট। এখানে একটা দেখো এক্সাম্পল দেওয়াই আছে, এটা হচ্ছে যদি মেইন প্রসেসর হয় তাহলে এটার সাথে আমরা একটা প্রসেসর কি করছি, অ্যাড করছি। যদি প্রসেসরের মধ্যে কোনো জটিল ক্যালকুলেশন আসে, যেটা এই প্রসেসর মেইন প্রসেসরে কি বেশি সময় লাগবে, তখন সেই জিনিসটা কাকে হ্যান্ড ওভার করে দিবে, এই প্রসেসরকে হ্যান্ড ওভার করে দিবে, জাস্ট ইনপুটটা দিবে, এই প্রসেসর জাস্ট ক্যালকুলেশন করে রেজাল্টটা আউটপুট হিসেবে কাকে দিবে, এই মেইন প্রসেসরকে দিবে। এবং মেইন প্রসেসর সেম আবার কি আউটপুট হিসেবে কোথায় কি মনিটরে বা যেখানে দেখানোর দরকার ওইখানে দেখাবে। আশা করি জিনিসটা সবার কাছে ক্লিয়ার, কোনো ডাউট নাই। এবং ডাবল ক্রু প্রসেসরটা দেখো ঠিক সেম, ডাবল ক্রু প্রসেসরের ক্ষেত্রে কি হচ্ছে, একটা মেইন মেমোরির সাথে কি ঠিক সেম একটা ডাবল ক্রু প্রসেসর কি থাকবে, অ্যাড থাকবে। এখানে দেখো ডাবল ক্রু প্রসেসর ইজ এ সিঙ্গেল চিপ, এটা হচ্ছে ঠিক সিঙ্গেল একটা সিঙ্গেল চিপের মধ্যে কি থাকবে, দুইটা কোর থাকবে। এইরকম একটা সিঙ্গেল একটা চিপস, এটার মধ্যে দুইটা কি থাকবে, কোর থাকবে, একটা হচ্ছে কোর 1 আর একটা কোর 2, এইভাবে কি থাকবে, কন্টেইন দা টু ইন্ডিপেন্ডেন্ট সিপি কোর, এটা দুইটাই কি স্বাধীনভাবে কি থাকবে, কোর দুইটাই স্বাধীনভাবে থাকবে। এখানে এই জিনিসটা দেওয়া আছে, একটু দেখার বোঝার চেষ্টা করে দেখো। এটা যদি এটা যদি মেইন মেমোরি হয়, এটা যদি মেইন প্রসেসর হয়, এটার সাথে অ্যাড করা আছে কোনটা, এই ডাবল কোর প্রসেসরটা হচ্ছে এটার সাথে কি বলছি, দুইটা কোর আছে দেখো, এই ইন্ডিপেন্ডেন্ট টু কোর্স, এটা একটা সিঙ্গেল চিপ, এটা টোটাল একটা চিপস, তার মধ্যে দুইটা কি ইন্ডিপেন্ডেন্ট কোর আছে, এই দেখো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোর আর এটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট কোর, দুইটা কি স্বাধীনভাবে কাজ করতে পারে, বুঝছো। এবং ইজ কোর এক্সিকিউট দা কি টাস্ক সেপারেটলি, দুইটাই আলাদা আলাদাভাবে কি করবে, কোন একটা কার্যক্রম সম্পাদন করবে, আলাদা আলাদাভাবে কি করবে, কাজটা সম্পাদন করবে, এবং কি প্যারালাল রেজাল্টটা দিবে, এবং ইমপ্রুভ করবে মাল্টিটাস্কিং পারফরমেন্সটা কি, আমরা যেভাবে অনেকগুলো কাজ এখানে করতেছি ওইগুলা সে কি মাল্টিটাস্কিং পারফরমেন্সটা কি ইমপ্রুভ করবে। ফর এক্সাম্পল দেখো এবং কাজটা করছে কি, আমরা যে এখানে অনেকগুলো ব্রাউজার বা অ্যাপস একসাথে কাজ করতেছি, আমরা মনে করতেছি কাজটা একসাথে করতেছে মাইক্রো প্রসেসর, কিন্তু প্রসেসর কাজটা কি একসাথে করতেছে না, আলাদা আলাদাভাবে ছোট ছোট সময়ে ভাগ করে কাজটা করতেছে। ঠিক সেম এখানে দেখো, ধর আমাদের এখানে আমরা একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করে দিই যাতে সবার ডাউটটা কম ইয়া। দেখো আমরা এখানে কি করতেছি, একটা ইউটিউব রান করতেছি, এইদিকে হোয়াটসঅ্যাপ রান করতেছি, এদিকে আবার বিএস কোড রান করতেছি, এদিকে আবার কি করতেছি, একটা টেলিগ্রাম রান করতেছি। আমরা দেখতেছি জিনিসটা একই সাথে কি কাজ প্যারালালি হচ্ছে, বাট সিপিইউ কিন্তু একই সাথে কাজটা করতেছে না, আলাদা আলাদা ভাবে করতেছে। তখন ধরো একটা প্রসেসর, এখানে একটা প্রসেসর আছে, প্রসেসরের সাথে আমরা কি করছি, একটা আলাদাভাবে একটা কি করছি, কি ওই ডাবল কোর প্রসেসরটা কি করছি, অ্যাড করে দিছি, বুঝছো। ডাবল কোর প্রসেসর অ্যাড করছি কি
মেইন প্রসেসরের সাথে একটা ডবল কোর প্রসেসর এড করছি। এখন আমরা যে জিনিসটা রান করতেছি এটা দেখো, তখন প্রসেসর কি করবে, জিনিসটার সময়টা ভাগ করে দিবে। ফর এক্সাম্পল ধরো এই আমরা যে 4টা জিনিস একসাথে রান করতেছি, তখন মেইন প্রসেসর মনে করো এটা নিয়ে কাজ করতেছে, এটাকে জাস্ট কি করতেছে, এটা নিয়ে কাজ করতেছে। তখন বাকি যে দুইটা কি আছে, প্রসেসর আছে, কোর প্রসেসরের দুইটা আলাদা আলাদা কোর আছে, তখন এই দুইটা আলাদা আলাদা কোর করবে, একটা এটাকে সময় দিবে, এটা নিয়ে কাজ করবে, আর একটা এই অ্যাপ নিয়ে কাজ করবে। বুঝছো? আমি আশা করি জিনিসটা বুঝাইতে পারছি যে আমরা অনেকগুলা অ্যাপস নিয়ে কাজ করতেছি, মাইক্রো প্রসেসর কি করবে, এগুলোকে আলাদা আলাদা ভাবে সময় দিবে, কারণ আমরা তো এক্সটার্নালি কোর প্রসেসর অ্যাড করছি। সেই সুবাদে কি হচ্ছে, আমরা এই জিনিসগুলো একসাথে কি করতে পারতেছি, কাজ করতে পারতেছি। এই জিনিসটা মাল্টিটাস্কিং করতে কি করে, পারফরমেন্সটা কি করে, ভালো করে, এটাই বলতেছে। তারপর এটার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, দেখো ইন্টেল কোর i3, এই তো 2100, এটা হচ্ছে কি একটা ডাবল কোরের প্রসেসর। ডাবল কোর প্রসেসর মানে বুঝবে মেইন প্রসেসরের সাথে কি আছে, তার আলাদা দুইটা কি আছে, প্রসেসর আছে, যেটার জন্য কি যত যত বেশি কোর প্রসেসর থাকবে তত বেশি কি থাকবে, ওই কম্পিউটারটা তত বেশি ফাস্টার হবে। বুঝছো? এটা হচ্ছে। তারপরে হচ্ছে ক্যাশ ক্যাশ মেমোরিটা দেখো, ক্যাশ মেমোরি দেখার আগে আমাদের কয়েকটা জিনিস, বেসিক জিনিসটা ক্লিয়ার করে রাখতে হবে। দেখো, যেমন দেখো এই এটা হচ্ছে আমাদের একটা প্রসেসর, সিপিইউ। বুঝছো? এটা আমাদের একটা প্রসেসর, প্রসেসর বা সিপিইউ। সিপিইউর একদম কাছের যে জিনিসটা আছে, একদম পাশে বা কাছে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে কি, ক্যাশ মেমোরি। বুঝছো? এটা যদি আমাদের সিপিইউ হয়, তাইলে এইটার একদম পাশে, না এটা ধর ফর এক্সাম্পল আবার বলতেছি, শোনো। এটা আমাদের হচ্ছে কি, প্রসেসর, এটা হচ্ছে প্রসেসর। এটার মধ্যে একটা কি আছে, সিপিইউ আছে। এটার মধ্যে একটা কি আছে, সিপিইউ অলরেডি আছে। এটা হচ্ছে আমাদের প্রসেসর। প্রসেসরের সাথে একদম পাশে বা কাছাকাছি অবস্থান করবে কি, একটা কি, সিপিইউ রেজিস্টার। বুঝছো? এটা হচ্ছে সেই সিপিইউ রেজিস্টার। তারপরে এই সিপিইউর একদম পাশে অবস্থান করবে ক্যাশ মেমোরি। বুঝছো? এটার একদম, তারপরে ক্যাশ মেমোরির একদম পাশে অবস্থান করবে কি, ওই র্যাম। বুঝছো? একদম পাশে অবস্থান করবে র্যাম, আর র্যামের একদম কাছাকাছি অবস্থান করবে রম। বুঝছো? আশা করি বেসিকটা আমি আবার বলতেছি, শোনো। আমাদের একটা মাইক্রো প্রসেসর আছে, প্রসেসরের একদম কাছের মেমোরিটা হচ্ছে কি, সিপিইউ রেজিস্টার। এটা হচ্ছে সেই সিপিইউ রেজিস্টার। আবার এইটার একদম কাছের জিনিসটা হচ্ছে কি, ক্যাশ মেমোরি। বুঝছো? মেমোরি। এটার একদম এরপরের একদম কাছের জিনিসটা হচ্ছে র্যাম মেমোরি। তারপরে এর একদম কাছে জিনিসটা হচ্ছে রম মেমোরি। এখন কাহিনীটা হচ্ছে কি, যেহেতু যখনই প্রসেসর কোনো একটা জিনিস এক্সিকিউশন করবে, কাজ করবে, তখন সেই ফার্স্ট অফ অল ভ্যালু নিবে কার কাছ থেকে, সিপিইউ রেজিস্টারের কাছে, দেখবে তার কাছে ভ্যালুটা আছে কিনা। ফর এক্সাম্পল আমরা 2+2 ক্যালকুলেশন করব, সিপিইউ কাজটা করবে কি, 2+2 কাজটা কি, সিপিইউ করবে বা প্রসেসর কাজটা করবে। তখন এই প্রসেসর প্রথমে তাকাবে এই তার সিপিইউ রেজিস্টারের কাছে কি এই ভ্যালুটা আছে কিনা, তাকাবে, দেখতেছে নাই। তাইলে যখন পাবে না, তখন সে আবার তাকাবে কার কাছে, এই ক্যাশ মেমোরির কাছে। ক্যাশ মেমোরির কাছে দেখবে 2+2 ভ্যালুটা তার কাছে আছে কিনা, দেখতেছে না। ইনস্ট্রাকশন পাইছে কি, 2+2 যোগ করতে হবে, সেই ইনস্ট্রাকশনটা প্রসেসর পেয়ে গেছে। তখন সে চেক করতেছে ভ্যালুটা সিপিইউ রেজিস্টারের কাছে জমা আছে কিনা, দেখতেছে নাই। তাহলে যখন নাই, তখন সে আবার ট্রাই করে দেখবে ক্যাশ মেমোরির কাছে জমা আছে কিনা। যখন সে যদি তাও না পায়, তাহলে কোথায় চেক করে দেখবে, এই র্যাম এর কাছে কি চেক করে দেখবে ভ্যালুটা র্যাম এর কাছে আছে কিনা। যদি পাই, তাহলে র্যাম এর কাছ থেকে নিয়ে আসবে। বুঝছো? এই জিনিসটা হচ্ছে এইভাবে। যখনই যখনই সেই ভ্যালুটা কি পাবে না, তখন সে একটা একটা করে কি চেক করে করে যাবে। তখন কি হবে, যখন ধর ফর এক্সাম্পল জিনিসটা সেই মেমোরি থেকে কোথায়, এই র্যাম থেকে কি 2+2 ইনস্ট্রাকশনটা কোথায় প্রসেসরে নিয়ে আসছে, এক্সিকিউশন করে রেজাল্টটা পাইছে কত, 4। তখন সেই রেজাল্টটা ফার্স্ট অফ অল কোথায় রাখবে জানো, সেই রেজাল্টটা প্রথমেই প্রসেসর থেকে আসবে কোথায়, এই সিপিইউ কি রেজিস্টারের মধ্যে ভ্যালুটা কি আসবে। কারণ সেই ভ্যালুটা এখানে রেখে দিবে, যাতে সে মনে করতে পারে যে পরবর্তীতে সেই ভ্যালুটা যদি লাগে, তাহলে এখান থেকে কি সহজে কি করতে পারবে, নিয়ে আসতে পারবে। এই জন্য এই ভ্যালুটা কি থাকবে, এই এখানে রাখবে। যদি এরপরে দেখতেছে অনেকক্ষণ হয়ে গেছে, লাগতেছে না ভ্যালুটা, এই 2+2 যে যোগ করার পর 4 পাইছে, এই ভ্যালুটা রাখতেছে না, তাহলে সেইটা ভ্যালুটা তখন কোথায় চলে আসবে, ক্যাশ মেমোরিতে চলে আসবে। ক্যাশ মেমোরি থেকে আসে কিছুক্ষণ থাকবে। যদি হুট করে আবার প্রয়োজন হয়, দেখতেছে এই জিনিসটা খুব দরকার, তাইলে আবার এখান থেকে কি ক্যাশ, তখন আবার ক্যাশ মেমোরি থেকে নিয়ে নেবে। এত দূরে যাইতে হবে না, কারণ ক্যাশ মেমোরির মধ্যে জিনিসটা আমরা কি জমা রাখছি, এই জন্য অনেকক্ষণ হয়ে গেছে, তাইলে র্যামের মধ্যে আবার চলে আসবে, ঠিক এরকম। তাইলে আমি বলতেছি, যদি প্রসেসরে কোনো কিছু দরকার হয়, তাহলে সে প্রথমে কাছের জিনিসটার কাছে চেক করবে সিপিইউ রেজিস্টারে আছে কিনা ভ্যালুটা। তারপর যদি না পায়, তাহলে ক্যাশের কাছে আছে কিনা দেখবে। যদি না পায়, তাহলে কোথায় আসে কিনা দেখবে, র্যামের মধ্যে আছে কিনা দেখবে। যদি র্যামইও না পায়, তাহলে কি ওই র্যামের মধ্যে আছে কিনা দেখবে।
বুঝছো? এভাবে এভাবে চেক করে করে দেখবে ভ্যালুটা কোথায় আছে। এই জন্য কি হয় দেখো, এইখান থেকে সিপিইউ আর ক্যাশ মেমোরির কাছে যদি ভ্যালুটা পায়, তাহলে এই মাইক্রো প্রসেসর খুব দ্রুত কি ভ্যালুটা নিয়ে আসতে পারে, তাইলে সময়টা খুব কম লাগতেছে। আর যদি দূরের কাছ থেকে আনতে হয় তাহলে অনেক বেশি সময় লাগতেছে, তাহলে পারফরমেন্সটা কি হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য ল্যাপটপ দেখার সময় সবসময় দেখবা রেজিস্টার আর সিপিইউ ক্যাশ মেমোরি বেশি আছে কিনা, সিপিইউ রেজিস্টার আর ক্যাশ মেমোরি বেশি আছে কিনা ভালো করে করে দেখবে। যত বেশি থাকবে তাহলে তত বেশি তুমি বেনিফিটেড হচ্ছ, তোমার প্রসেসর তত বেশি দ্রুত কাজ করতে পারবে। কারণ তার দূর থেকে বেলগুলো আনতে হবে না, ক্যাশ মেমোরি থেকে নিয়ে ফেলতে পারবে। যদি সাইজ যদি বড় হয় তাহলে ক্যাশ মেমোরি যে বেল জমা থাকবে তখন সে সহজে অ্যাক্সেস করতে পারবে। আশা করি জিনিসটা সবার কাছে এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা এটার ডিফিনিশনটা দেখি। ক্যাশ মেমোরি দেখো, এখানে ক্যাশ মেমোরি ইজ স্মল, এটা খুব ছোট। বলছিলাম যে এটা কি প্রসেসরের সাথে একজাস্ট খুব কাছের জিনিসটা হচ্ছে কি, লাগানো জিনিসটা হচ্ছে কি ক্যাশ মেমোরি। এটা খুব ছোট এবং হাই স্পিড মেমোরি, এটা খুব দ্রুত কাজ করতে পারে। বুঝছো? লোকেট ক্লোজ দা সিপিইউ, এটা সিপিইউর সাথে কি থাকে, লাগানো থাকে বলছি না। এটা সিপিইউর খুব কাছের একটা কি মেমোরি, একদম ফাস্ট। সিপিইউর একদম প্রথম মেমোরি, কাছের মেমোরিটাই হচ্ছে কি ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে রম। বুঝছো? এই জন্য এটা সিপিইউর সাথে কি থাকে, এক্সাস্ট থাকে, ক্লোজ থাকে এবং স্টোর করে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস দ্য ডাটা এবং ইনস্ট্রাকশন। যেটা দ্রুত ডাটা এবং ইনস্ট্রাকশনটা কি করতে পারে, নিয়ে আসতে পারে। ক্যাশ মেমোরির মধ্যে থেকে কি করতে পারে, সিপিইউ দ্রুত কি ডাটা এবং ইনস্ট্রাকশন দ্রুত কি করতে পারে, ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস নিতে পারে, এটাই বলতেছে। তারপর হোয়াই ক্যাশ মেমোরি, এটা কি জন্য ইম্পর্টেন্স, এটা তো আমি বলছি। এটা এটা দেখো, এটা মাস ফাস্টার দেন মেইন মেমোরি বা র্যাম এর থেকে এটা কি অনেক বেশি ফাস্টার। বুঝছো? এই জন্য ইউজ করা হয় বলছি না। এই সিপিইউর পাশের একদম পাশের জিনিসটা হচ্ছে কি ক্যাশ মেমোরি থাকবে, ক্যাশ মেমোরির পরে থাকবে কি র্যাম, র্যামের পরে থাকবে রোম। যদি একটা ভ্যালু এখান সিপিইউর লাগতেছে যদি ক্যাশ মেমোরি থেকে পাই তাহলে সে দ্রুত জিনিসটা পেয়ে যাচ্ছে। আর র্যাম থেকে পাইলে একটু সময় লাগতেছে, কারণ কি এই একটা ধরো সিপিইউর একটা ভ্যালু লাগতেছে, ধরো সিপিইউ যে ভ্যালুটা রাখবে সেই দেখবে সেটা কোথায় আছে, ক্যাশ মেমোরিতে আছে কিনা। বুঝছো? ক্যাশ মেমোরিতে পাই নাই তাহলে সে চেক করতেছে র্যামে আছে কিনা, র্যামে পাইছে। যখনই র্যামে পাইছে তখন সরাসরি কি সিপিইউ জিনিসটা অ্যাক্সেস করতে পারবে না। এই র্যাম থেকে ভ্যালুটা ফার্স্ট অফ অল এই ক্যাশ মেমোরিতে যাবে, ক্যাশ মেমোরি হয়ে কোথায় যাবে, সিপিইউর মধ্যে যাবে। এই জন্য বলতেছে এটা ফাস্টার দেন মেইন মেমোরি, এটা মেইন মেমোরি থেকে অনেক বেশি ফাস্টার। কারণ সিপিইউ চাইলে মতো কি সিপিইউ যদি চাই তাহলে ক্যাশ মেমোরি থেকে হুট করে ভ্যালুটা কি করে নিতে পারে, পেস্ট করে নিয়ে আসতে পারে। বাট র্যাম থেকে যদি তার ক্যাশ মেমোরির মধ্যে না পেয়ে যদি সেই ভ্যালুটা যদি র্যামের মধ্যে পাই, তাহলে কি হচ্ছে র্যাম র্যাম থেকে পাইছে ভ্যালুটা, তাহলে র্যাম থেকে কোথায় আসবে, ক্যাশ মেমোরিতে আনতে হবে। তাহলে কি হচ্ছে কাজটা লম্বা। পাইছে ভ্যালু ঠিকই সিপিইউ, কিন্তু কাজটা হচ্ছে কি দেখো র্যাম থেকে আবার ক্যাশ মেমোরিতে আনতে হচ্ছে, আবার ক্যাশ মেমোরি থেকে আবার সিপিইউ তে আসতেছে। তাই এই জন্য বলতেছি কি এই র্যাম থেকে এখানে আনা সময় যাচ্ছে, র্যাম থেকে ক্যাশ মেমোরিতে আনতে হচ্ছে, তারপরে কোথায় সিপিইউ তে আনতে হচ্ছে। যদি সিপিইউ থেকে আনতে হয় তাহলে কি সময় খুব কম লাগতেছে। এটাই এখানে বলতেছে ইফ সিপিইউ লোড দা ওয়েট ফর দ্য ডাটা পেজ এন্ড র্যাম, এটা কি করতে পারে, এক্সাম্পলটা তো আমি দিলাম, এই এক্সাম্পলটা এখানে বলতেছে কি কারণে ক্যাশ মেমোরিটা খুব বেশি ফাস্টার। আশা করি বুঝাইতে পারছি আমি। যদিও আরেকটু করে বলে দিই জিনিসটা কিভাবে হচ্ছে। ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার সিপিইউ, সিপিইউর একদম কাছে জিনিসটা হচ্ছে কি ক্যাশ মেমোরি থাকবে, এরপরে থাকবে র্যাম, এরপরে থাকবে রোম। ফর এক্সাম্পল যদি সিপিইউর কোনো একটা ভ্যালু লাগে, ইনস্ট্রাকশন পাইছে যোগ করা, তাহলে ভ্যালুটা লাগবে, তাহলে সেই মেমোরি থেকে ভ্যালুগুলো নিয়ে আসবে। তাহলে ভ্যালুগুলো আনতে প্রথমে সে চেক করবে ক্যাশ মেমোরিতে ভ্যালুগুলো আছে কিনা, পাই নাই তাহলে কোথায় চেক করবে, র্যামে চেক করবে, র্যামে আছে কিনা চেক করবে, দেখতেছে র্যামে আছে, তখন সরাসরি সিপিইউ কি করতে পারবে না, র্যাম থেকে ভ্যালুগুলো নিয়ে আসতে পারবে না। তাইলে র্যাম থেকে ভ্যালু প্রথমে আসবে কোথায়, সিপিইউ ক্যাশ মেমোরিতে আসবে, র্যাম থেকে ক্যাশ মেমোরিতে আসার পর কি সিপিইউ তে আসবে। বুঝছো? এই জন্য এই র্যাম থেকে ভ্যালুটা আনতে অনেক সময় লাগতেছে, কিন্তু সিপিইউ থেকে আনতে খুব কম সময় লাগতেছে, কারণ সেই জিনিসটা খুব কাছাকাছি। এই জন্য যখনই ক্যালকুলেশন শেষ করবে তখনই ভ্যালুটা সরাসরি র্যামে জমা রাখবে না, এই ক্যাশ মেমোরিতে জমা রাখবে। কারণ তার যদি আবার যদি দ্রুত কোনো সময় যদি জিনিসটা প্রয়োজন হয় তাহলে যাতে সে ক্যাশ মেমোরি থেকে জিনিসটা নিয়ে আসতে পারে। এই জন্য এই এক্সাম্পলটা এখানে দিছে। এটার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কি কি দেখে, এটা অনেক বেশি ফাস্টার, র্যামের চেয়ে অনেক বেশি ফাস্টার এবং সাইজ খুবই ছোট। এবং এটা কি বেলের একটা মেমোরি, বেলের একটা মেমোরি। বুঝছো? যেটা যেটা আমি একটা এক্সাম্পল দেখাবো তোমাদেরকে। জিনিসটা দেখো, এই ক্যাশ মেমোরি কয়টা টাইপস আছে, তিনটা টাইপস আছে দেখছো, তিনটা লেভেলের ক্যাশ মেমোরি আছে দেখছো, তিনটা লেভেলের ক্যাশ মেমোরি আছে। এখন দেখো আমার এই ট্যাক্স বার থেকে যখনই আমি ট্যাক্স ম্যানেজারে যাচ্ছি,
তখন কি হচ্ছে দেখো আমাদের এখানে সব ডিটেলস দেখাচ্ছে যে সিপিইউ কত পার্সেন্ট কতটুকু কাজ করতেছে, পার্সেন্টেজ কত কত, আর মেমোরি কতটুকু, তারপর আমার হার্ড ডিস্ক নেটওয়ার্ক কতটুকু কাজ, এখানে সব ডিটেলস দেখাচ্ছে। তারপর এখানে দেখো পারফরমেন্সের মধ্যে দেখো, এই দেখছো এখানে দেখো আমার স্পিড, এই সিপিইউর স্পিডটা দেখতেছো কত গিগাহার্টজের স্পিড চলতেছে, এবং সেই কতটা প্রসেসর কতটা জিনিস এখানে কি করতেছে এক্সিকিউট করতেছে দেখো, প্রসেস করতেছে। এই 281টা জিনিস আমার এখানে কি করতেছে এক্সিকিউট করতেছে, টেট করতেছে দেখো। আমার যে টোটাল জিনিসটা যে ল্যাপটপটা রান করতেছে এখানে টোটাল টেপ ছোট ছোট অংশ আছে কত, কতটা জিনিসে ভাগ করছে দেখো, 3781টা জিনিসে ভাগ করতেছে। আর স্পিডটা পাচ্ছি কত দেখো, এত গিগাহার্টজ স্পিড পাচ্ছি। এটার সময়টা দেখো কতক্ষণ ধরে, আপ তো আমি যখনই ল্যাপটপটা চালু করছি তার থেকে 2 ঘন্টা 12 মিনিট অলরেডি আমি কি করে ফেলছি এখানে এক্সপেন্ড করে ফেলছি। এটা এখানে দেখাচ্ছে জাস্ট প্রসেস হচ্ছে কয়টা জিনিস নিয়ে প্রসেস করতেছে, প্রসেসর 280টা জিনিস জিনিস কি করতেছে প্রসেস করতেছে, এবং টেট করতেছে কয়টা 7000 এতটা 20টা এতটা জিনিস ভাগ করতেছে, এবং হ্যান্ডেল করতেছে টোটাল এতটা জিনিস কি করতেছে আমার প্রসেসর হ্যান্ডেল করতেছে। এখানে দেখো বেসিক স্পিড পাচ্ছি 330 গিগাহার্টজের স্পিডটা পাচ্ছি। আমার এখানে কোর হচ্ছে কত দুইটা, তার মানে হচ্ছে মেইন প্রসেসরের সাথে দুইটা আলাদা কোর আমার এখানে কি আছে জয়েন্ট আছে। বুঝছো, যখনই তুমি যত বেশি কোর কানেক্ট করবা তোমার ল্যাপটপের স্পিড তত বেশি হবে। বুঝছো, এখানে দুইটা কোর আছে। বুঝছো, লিগ্যাল প্রসেস হচ্ছে, তারপরে এটা হচ্ছে এই বিল, এটা দেখো, এই দেখো এখানে 3টা ক্যাশ আছে দেখছো, L1 ক্যাশ, L2 ক্যাশ এন্ড 3 ক্যাশ বলছি। এই ক্যাশগুলো যত বেশি হবে, যত বেশি বেশি এমবি বা যত বেশি পাওয়া যাবে তত বেশি তোমার ল্যাপটপটা কি হবে ফাস্টার হবে। দেখো আমার প্রথম ক্যাশ যেটা একদম ছোট, যেটা সিপিইউর খুব কাছাকাছি অবস্থান করতেছে, সেটা হচ্ছে 16 কেবির একটা কি ক্যাশ মেমোরি। তারপরে দ্বিতীয় এরপরে যে ক্যাশ মেমোরিটা আছে এটা হচ্ছে 2.5 এমবির ক্যাশ মেমোরি। আর যেটা যেটা আছে একদম লাস্টে দেখো 6 এমবির একটা ক্যাশ মেমোরি। ফর এক্সাম্পল যদি একটা ক্যাশ সিপিইউর একটা বেলও লাগতেছে, তাইলে বেলওটা আমার আছে কোথায় L3 ক্যাশ মেমোরির মধ্যে আছে, তাইলে সিপিইউ যে এখন লাগতেছে, তাইলে ফার্স্ট অফ অল L3 থেকে বেল ওটা কোথায় যাবে L2 তে যাবে, L2 থেকে বেল ওটা কোথায় যাবে L1 এ যাবে, L1 থেকে কোথায় যাবে সিপিইউর মধ্যে যাবে, সিপিইউ কাজটা শেষ করবে, শেষ করার পর বেল ওটা L1 ক্যাশ মেমোরিতে আসবে, L1 ক্যাশ মেমোরি থেকে L2 ক্যাশ মেমোরি, L2 ক্যাশ মেমোরি থেকে L3 ক্যাশ মেমোরি, এভাবে এভাবে যাবে। আশা করি জিনিসটা দেখো, এখানে ক্যাশ মেমোরি যত বেশি থাকবে তোমার ল্যাপটপ তত বেশি কি হবে ফাস্টার হবে। জিনিসটা আমি দেখালাম ঠিক সেম, 3টা ক্যাশ L1 L2 L3 আছে। দেখো L1, দেখো L1 খুব ফাস্টার এবং ছোট, জিনিসটা দেখছো কত কেবি, আমারটা 116 কেবি মাত্র। এবং এটা ইন্ডিকেট থাকে কোথায় দেখো, এটা ইন্ডিকেট থাকে ডাইরেক্টলি সিপিইউ চিপের সাথে, মানে তার মানে হচ্ছে এটা যে প্রসেসর আছে তার তার মধ্যে সরাসরি ইন্ডিকেটর থাকে কি এই L1 ক্যাশ মেমোরিটা সরাসরি এখানে অবস্থান করে, এবং এটা কি খুব দ্রুত স্টোর বেরিস, বুঝছো, সিকুয়েন্টলি কি করতে পারে ডাটা কি করতে পারে নিয়ে আসতে পারে, পেস করে নিয়ে আসতে পারে, যাতে কি সিপিইউ দ্রুত এই L1 থেকে কি করতে পারে ডাটা নিয়ে আসতে পারে। এবং এটা কত 16 কেবি থেকে কত 128 কেবি পর্যন্ত হয়, বাট আমার এটা হচ্ছে 160 কেবি সাইজ। বুঝছো, তারপরে L2 তার দেখো এটা এটা খুব লার্জার, এটা ওয়ানের থেকে লার্জার এবং স্লোয়ার, এই L1 এর থেকে কি একটু স্লো। বুঝছো, তারপর এটা সিপিইউর থেকে সিপিইউ এটা মেবি অন দ্য সিপিইউ চিপ, এটা সিপিইউ চিপের কি সেপারেট চিপ। এটা হচ্ছে যদি মেইন প্রসেসরের মধ্যে সিপিইউর সাথে একদম L1টা কি অ্যাডজাস্টমেন্ট, এটা থেকে একটু বাইরে সিপিইউর বাইরে আরেকটা কি আছে বলছি, এটার কাছে থাকবে এই সিপিইউ টুটা কি সেপারেট একটা চিপের মধ্যে কি থাকবে L2 ক্যাশটা। এবং এটা কি করতে পারে স্টোর রিসেন্ট যে জিনিসটা আমরা ইউজ করতেছি এটা কি নিয়ে আসতে পারে। এবং এটার সাইজ দেখো 256 কেবি থেকে 1 এমবি পর্যন্ত হয়। তারপরে 3 নম্বরটা হচ্ছে কি এটা শেয়ারিং, এটা হচ্ছে মাল্টিকোর প্রসেস, যেটা কি L1 এবং L2 থেকে কি স্লোয়ার বাট কি র্যাম থেকে কি ফাস্টার। এবং এটা কি এটার কাজ হচ্ছে ইমপ্রুভ করবে পারফরমেন্সকে, কি যত বেশি ইমপ্রুভ করা যায়। এটার সাইজ হচ্ছে 2 এমবি থেকে 32 এমবি পর্যন্ত হয়ে থাকে। বুঝছো, আর এখানে ঠিক ঠিক সেম জিনিসটা এখানে দেখাচ্ছে দেখো, এই সিপিইউ এগুলো সিপিইউর মধ্যে একদম পাশে হচ্ছে কি L1 থাকবে, কাছে হচ্ছে L1, তারপর হচ্ছে একটু একটু দূরে হচ্ছে কি L2 চিপ, এর পরে হচ্ছে কি এই আমি বলছিলাম না আমার এখানে, আমি আমার ল্যাপটপে বলছিলাম আমার এখানে দুইটা কোর আছে, সিপিইউ দুইটা কোর, সিপিইউ কোর বলতে দুইটা কোর আছে, তাইলে দুইটা কোর থাকলে দুইটাই কি আছে সিপিইউ আছে দেখো, দুইটা কোর মানে দুইটা প্রসেসরের মাধ্যমে সিপিইউ আছে। সিপিইউর একদম প্রথমে আছে লাগানো বা কাছাকাছি অবস্থান করতেছে বা ভিতরে আছে কোনটা L1 ক্যাশ, আর এটার ভিতরে আছে N1 ক্যাশ, আর এরপর আছে কি L1 এর সাথে একটু দূরে করে অবস্থান করতেছে কি L2 ক্যাশ, এরপরে দূরে একটু অবস্থান করতেছে L2 ক্যাশ, তারপর একদম এই দুইটার দূরে একদম মাল্টিপল ভাবে অবস্থান করতেছে কি L3 ক্যাশ।
বুঝছো? এরপর আছে র্যাম, এরপর হার্ড ডিস্ক, মেমোরি, র্যাম যেগুলো থাকবে এগুলো কি থাকবে, কানেক্টেড থাকবে। আশা করি এটা জিনিসটা আমি তোমাদের সবাইকে বোঝাইতে পারছি। জিনিসটা হচ্ছে এটা কি, এখন দেখো আমরা জাস্ট কয়েকটা ইন্টেলের প্রসেসরের ডেফিনেশন বা জানবো। যেমন দেখো ইন্টেল 80186, এটা 1972 সালে ইন্ট্রোডাকশন হয়েছে, এবং এটার এরিথমেটিক এরিথ্রমে এটা 16 বিট, এটাই হচ্ছে একটা কি 16 বিটের একটা প্রসেসর, যেটা ক্লক স্পিড হচ্ছে 600 মেগাহার্টজ থেকে 25 মেগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে, এবং এটার অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিট, এবং ডাটা বাস হচ্ছে কি 6 বিট করে। এটা কি কম্পোনেন্ট গুলো কি দেখো, এটা হচ্ছে এটা ওই স্টিক সেম এনহ্যান্স করা হয়েছে। এটা কি 8086 এর একটা কি আপডেট ভার্সন। এটা কি 8086 থেকে ফাস্টার হয়ে থাকে, এবং কি হয়ে থাকে মোর এফিসিয়েন্স এক্সিকিউশন। মানে কি এটার কার্যক্রম 8086 এর চেয়ে বেশি হবে। এবং এটা কি বলতেছে, এখন এটা এটা কি কি এই এটার মধ্যে কি কি ইন্ডিকেট থাকতে পারে দেখো, কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে ইন্টারাপ্ট কন্ট্রোল করতে পারে, টাইমার, এবং ডিএম হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার আছে এটার সাথে। এবং এটা হচ্ছে একটা কি রিয়েল মোড অপারেশন এবং অপটিমাইজেশন হচ্ছে। এমবেডেড সিস্টেম বলতে বোঝাচ্ছে যে সবগুলো জিনিস একসাথে থাকবে। ফর এক্সাম্পল এমবেডেড বলতে বোঝাচ্ছে যেমন ওভেন, তারপর ওয়াশিং মেশিন, যেখানে একটা শিফট থাকে, যেগুলোর মধ্যে ইনপুট আউটপুট সবগুলো কানেক্টেড থাকে, ওইটাকে বলা হচ্ছে এমবেডেড সিস্টেম। বুঝছো? এখানে ঠিক সেম জিনিসটা বলছে দেখো, এটা ইন্টেল 8081 ওয়াজ দ্য ডিজাইন দ্য আপগ্রেড ভার্সন অফ দ্য 8086। এটা হচ্ছে 8086 এর একটা আপডেট ভার্সন, যেটা প্রাইমারি টার্গেটেড দ্য এমবেডেড অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে একটা এমবেডেড অ্যাপ্লিকেশন। এমবেডেড অ্যাপ্লিকেশন মানে বলছিলাম কি ওভেন, তারপরে হচ্ছে ওই ওয়াশিং মেশিন, তারপরে হিটার, এগুলাকে বলা হচ্ছে কি এমবেডেড অ্যাপ্লিকেশন। কারণ একটা সিপের মধ্যে ইনপুট আউটপুট র্যাম রোম যত কিছু আছে, মাইক্রো কন্ট্রোলার জিনিসটা কি থাকে ওইখানেই তাকে, ওই জন্য বলতেছে এটা ফিউচার ইন্টিগ্রেট সাপোর্টেড। তারপর এটা কি ফিউচার কি ইন্টিগ্রেটেড কি করে সাপোর্ট করে, এবং রিডিউস করে ওভারঅল দ্য সিস্টেম কমপ্লেক্সিটি এবং কস্ট। এটা কি কমায়, আমাদের কমপ্লেক্সিটি জটিলতা কমাচ্ছে, এবং কি করাচ্ছে কস্টটাও কি কমাচ্ছে বলতেছে। এবং এটা কি করে নো ওয়েট দ্য অ্যাড অফ দ্য পার্সোনাল কম্পিউটার। এটা পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে কি করা হয় না, ইউজ করা হয় না, কারণ এই ক্যান বি পপুলার এমবেডেড ভার্সন। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কি এমবেডেড ডিভাইসের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 80818 এটা। বুঝছো? এটা কোথায় কোথায় ইউজ করা হয়, প্রিন্টারের ক্ষেত্রে ইউজ করা হয় ধরতেছে, তারপরে নেটওয়ার্ক ওয়ার্কিং এর ক্ষেত্রে, আর ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, ওয়াশিং মেশিন, তারপরে তারপরে হিটার, তারপরে হচ্ছে মাইক্রো ওভেন, এগুলোর মধ্যে কি ইউজ করা হয়। তারপরে দেখো 880 ইন্টেল 808286 জিনিসটা দেখো, এটা কত সালে, 1982 সালে 16 বিট মাইক্রো প্রসেসর, এবং এটার স্পিড হচ্ছে 6 মেগাহার্টজ থেকে 25 মেগাহার্টজ। তারপর অ্যাড্রেস বাস 24, এবং ডাটা বাস হচ্ছে কি 16 বিট। তারপরে ফিউচার কি কি দেখো, এটা প্রোটেক্ট মোড সাপোর্ট করে, এবং এটা বেটার মেমোরি ম্যানেজমেন্ট এবং মাল্টিটাস্কিংটা খুব ভালো। এবং এটা রিয়েল মোড কম্পিটিশন, এবং 8086 সফটওয়্যারকে কম্বাইন করে কি করতে পারে, সামঞ্জস্য রেখে রিয়েল মোডে কাজ করতে পারে। এবং এটা কি কি কাজ করতে পারে, এটা এত এত এক্সটেন্ড করে এই জিনিসটা কি করা ইউজ করা হয়। এটার সাথে এত একটা এক্সটার্নাল এত একটা কি পুরো প্রসেসর কি করা যাবে, এড করা যাবে। এই ইন্টেল এত প্রসেসরের সাথে একটা কি পুরো প্রসেসর এড করা যাবে, এবং এটা ইমপ্রুভ করবে, পারফরমেন্সটা ইমপ্রুভ করবে। এবং কি করবে, এটা ফাইভ লাইনিং এবং ব্যাটারি ইনস্ট্রাকশন এক্সিকিউশন করবে। এটা দেখো এত এত এটার আপডেট ভার্সন হচ্ছে কি 80286। এটা হচ্ছে 8086 এর একটা আপডেট ভার্সন। এটা কি সাপোর্টেড, এবং অ্যাডভান্টেজ হচ্ছে এটা আইওএস ফিউচার এবং মেমোরি অ্যাড্রেসটা কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে, এবং বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি করা হয়, বেশি ইউজ করা হয়। তারপর আরেকটা আছে ইন্টেল 80386। এটা 1985 সালে 32 বিটের একটা প্রসেসর, 12 থেকে এত 40 মেগাহার্টজ পর্যন্ত স্পিড, অ্যাড্রেস বাস 40, ডাটা বাস 32। জাস্ট কতগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো জাস্ট একটু দেখে নিবা কাজগুলো কি কি। এটা এক্সটার্নাল আর্কিটেকচার রয়েছে, এটা সাপোর্ট রিয়েল মোড সাপোর্ট করে, এবং মেমোরি ম্যানেজমেন্ট খুবই ভালো। তারপরে হচ্ছে এটা মাল্টিটাস্কিং অ্যাডভান্টেজ অপারেটিং সিস্টেমে কাজ করে, এবং ইন্টিগ্রেট থাকে ফ্লোটিং পয়েন্ট ইউনিটটা কি পুরো প্রসেসর একটা কি থাকে ইন্টিগ্রেট থাকে, জানি এটার সাথে কাজ করতে পারে। এরকম কয়েকটা জিনিস এখানে কি আছে এক্সাস্ট বা জিনিসটা আছে। এখন আমরা জাস্ট এগুলো জাস্ট একটু দেখে নিবা ইন্টেলের প্রসেসর গুলো। এখন আমরা জাস্ট দেখবো ইন্টেল প্রসেসর সিরিজে কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এর রেজোলিউশনটা কি কি পার্থক্য আছে দেখো। এই কোরাই 3টা হচ্ছে জাস্ট এন্ট্রি লেভেল প্রসেসর, যেটা শুরু করবে ওইরকম একটা প্রসেসর। বুঝছো? যেটা একটু মোটামুটি এন্ট্রি কাজ চালানো যায়, এটা ছোটখাটো কাজ করা যায় এরকম একটা প্রসেসর। আর কোরাই 5 হচ্ছে একটা মিড রেঞ্জ এর একটা কি পারফরমেন্সের একটা প্রসেসর, মিড রেঞ্জ মোটামুটি ভালো মানের একটা পারফরমেন্স পাওয়া যায়। আর কোরাই 7টা হাই লেভেল, হাই মানে সর্বোচ্চ যত যত পারফরমেন্স দরকার এগুলো কোরাই 7 এর মধ্যে পাওয়া যাবে। তারপর ওভারভিউ দেখো, এটা হচ্ছে
ইন্টেল এটা 1910 সালে কি করছে ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে 2009 সালে রিলিজ করছে, আর এটা হচ্ছে 2008 সালে রিলিজ হয়েছিল। তারপর এটা দেখো এটা দিয়ে কি ডিজাইন ফর বেসিক কম্পিউটিং টাস্ক, এটা হচ্ছে বেসিক কম্পিউটারের জন্য ডিজাইন করা হয়। এটা বেসিক কম্পিউটার মানে যে টুকটাক কাজ করার জন্য কি কোরাই 3 প্রসেসরটা দরকার হবে। আর কোরাই 5 হচ্ছে টার্গেট যা জেনারেল পারপাস কম্পিউটিং, দা মোটামুটি হেভি কাজ করার জন্য তুলনামূলক জেনারেল পারপাস কম্পিউটিং এর মোটামুটি হার্ড কাজ করে তাদের জন্য কোরাই 5। আর হচ্ছে পাওয়ারফুল ইউজারদের জন্য হচ্ছে কি একদম পাওয়ারফুল ইউজার এবং ডিমান্ডিং অ্যাপ্লিকেশন হচ্ছে ডিমান্ডিং অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে কি কোরাই 7, যা একদম হেভি কাজ করে তাদের জন্য। এবং দেখো এটা হচ্ছে ডুয়েল কোর মানে এটার সাথে দুইটা আলাদা কো প্রসেসর অ্যাড করা যায়, এটার সাথে ডুয়েল বা ট্রিপল দুইটা বা চারটা কোর বা টুয়েল কোর বা কোয়ার কোর বা দুই বা চারটে কি আলাদা কোর প্রসেসর অ্যাড করা যায়। তারপর এটা হচ্ছে 4 8 8টা কোরও কি অ্যাড করা যায়, যত বেশি কোর অ্যাড করা যায় তার মানে কম্পিউটারটার স্পিড তত বেশি, পারফরমেন্স তত ভালো পাবা। তারপর কোরাই 3 দেখো স্পিড হচ্ছে 1.3 থেকে 3.5 পর্যন্ত গিগাহার্টজ এ থাকে। আর কোরাই 5 এর স্পিড হচ্ছে 1.9 গিগাহার্টজ থেকে 3.8 গিগাহার্টজ পর্যন্ত। আর হচ্ছে ক্লক স্পিড দেখো এই কোরাই 7 হচ্ছে 2.6 গিগাহার্টজ থেকে 3.7 পর্যন্ত কি পাওয়া যায়, এবং বর্তমানে এর চেয়ে বেশিও পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে ক্যাশ মেমোরি বলছিলাম 3 MB থেকে 4 MB পর্যন্ত হবে। আর এটার ক্যাশ মেমোরি 3 4 বা 6 MB, আর এটা হচ্ছে মিনিমাম কি সর্বোচ্চ কি 20 MB পর্যন্ত হইতে পারে, যত ক্যাশ মেমোরির অত্যন্ত দাম বেশি। বুঝছো এগুলো কোথায় কোথায় ইউজ করা হয়, কি কি ওয়েব ব্রাউজিং ফর এক্সাম্পল অফিস অ্যাপ্লিকেশন এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ইউজ করা যায়। এটা হচ্ছে অফিস ওয়ার্কিং, তারপর লাইট গেমিং, তারপর মিডিয়া কনজাম্পশন, এই যে মাল্টিটাস্কিং এটা হচ্ছে এরকম এরকম অ্যাডভান্টেজ ফিচার আছে। তারপর এটা কোথায় কোথায় ইউজ করা হয় দেখো, এটা হচ্ছে কি সুইটেবল ফর স্টুডেন্ট এবং এভরি ইউজার, এটা টোটাল মোটামুটি এনার্জি এফিসিয়েন্সি এবং যেটা স্টুডেন্টের জন্য পারফেক্ট টোটাল ছোটখাটো কাজ করার জন্য। আর কোরাই 5 হচ্ছে কি এটা হচ্ছে ব্যালেন্স পারফরমেন্স এন্ড প্রিস, এটা সর্বোচ্চ মোটামুটি ভালো মানের একটা কাজ করার জন্য। এটা হচ্ছে কি প্রফেশনাল যারা কাজ করবে তাদের জন্য কোরাই কোরাই 5। আর যারা কোরাই 7 হচ্ছে একদম হাই স্পিড পারফরমেন্স পাওয়ার জন্য, যারা বেশি হেভি হেভি মাল্টিটাস্কিং কাজ করে তাদের বা ক্রিয়েটিভে ওয়ার্ড লোডিং কাজ করে তাদের জন্য হচ্ছে কোরাই 3। আশা করি এটা হচ্ছে ডিফারেন্সটা, এটা একটু দেখে নিবে। তারপর দেখো এই এমবেডেড মাইক্রো প্রসেসর আছে, তারপরে বিটস্লাইটস মাইক্রো প্রসেসর অটোমেটিক। দেখো এমবেডেড মাইক্রো প্রসেসরটা দেখো কি বলতেছে, এমবেডেড মানে বলতেছি কি একটা মাইক্রো এমবেডেড জিনিসটা হচ্ছে একটা প্রসেসরের মধ্যে মাইক্রো প্রসেসরের মধ্যে সবগুলা জিনিস থাকবে, র্যাম রোম ইনপুট আউটপুট ডিভাইস সবগুলা জিনিস একসাথে থাকা, ওই সিস্টেমটাকে বলা হচ্ছে কি এমবেডেড এমবেডেড সিস্টেম। যেমন বলছিলাম ওয়াশিং মেশিন, বাড়ির এসি, তারপরে হচ্ছে হিটার, তারপরে হচ্ছে ওভেন, এগুলাকে বলা হচ্ছে কি এমবেডেড, যার মধ্যে একটা সিপের মধ্যেই কি মাইক্রো প্রসেসর র্যাম রোম ইনপুট আউটপুট ডিভাইস যত আছে সবগুলো কি থাকে কানেক্টেড থাকে, এটাকে বলা হচ্ছে কি এমবেডেড সিস্টেম। দেখো এ মাইক্রো প্রসেসর ডিজাইন টু পারফর্ম দ্য স্পেসিফিক কন্ট্রোল টাস্ক স্কিন উইদিন দ্য এমবেডেড সিস্টেম, বলতেছে একটা এমবেডেড সিস্টেমের মধ্যে নির্দিষ্ট, বুঝছো স্পেসিফিক মানে কি নির্দিষ্ট নিয়ন্ত্রণ বা কন্ট্রোল টাস্ক কাজ করার জন্য, নির্দিষ্ট কিছু কাজ করার জন্য কি করা হয় একটি মাইক্রো প্রসেসরে কি করা হয় ডিজাইন করা হয়, ওইটাকে বলা হচ্ছে এমবেডেড মাইক্রো প্রসেসর। এমবেডেড সিস্টেমটা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ করার জন্য নির্দিষ্ট কিছু কাজ নিয়ন্ত্রণ করার জন্য কি যে মাইক্রো প্রসেসরটা ডিজাইন করা হয়েছে। ফর এক্সাম্পল বলতেছি কি যে আমরা যে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় ধুচ্ছি ওইটার একটা নির্দিষ্ট চিপস এর মধ্যে কি করছি একটা প্রসেসর এমন ভাবে ডিজাইন করছি যাতে কি করছি এমন ভাবে ডিজাইন করছি যাতে কি করা যায় মাইক্রো একটা চিপের মধ্যে সব জিনিস কি করা যায় অ্যাড করা যায়, এমন ভাবে কি করছি আমরা ডিজাইন করছি, এটাকে বলা হচ্ছে কি এমবেডেড সিস্টেম। এটার ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে দেখো লো পাওয়ার কনজিউম, এটা খুব কম পাওয়ার খরচ করে এবং এটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, এটা বাস্তবে বেশি ব্যবহার করা হয়। বললাম না ওই কোথায় 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 ইউজ করতেছি আমরা ওয়াশিং মেশিন, তারপরে হিটার, এরকম অনেক জিনিসের মধ্যে আমরা জিনিসটা কি করতেছি ইউজ করতেছি। এই যে আমার সাইজে অনেক ছোট হয় এবং কস্ট ইফিসিয়েন্সি এবং কম দামে পাওয়া যায়। এটা ইনস্ট্রাকশন সেট, এটা কি বলবো স্পেশালাইজড বা ইনস্ট্রাকশন সেট, একটা কি ইনস্ট্রাকশন সেট, এটার জন্য হচ্ছে ইন্টেল 8051, বুঝছো। আর একটা হচ্ছে আর্ম কার্টেক্স এম সিরিজের একটা কি এক্সাম্পল দেওয়া যায়। এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন রয়েছে, হোম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন হিটার ফ্রিজ ওইগুলাই জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন, এবং এতে কি হচ্ছে অটোমেটিভ হচ্ছে কন্ট্রোল সিস্টেম। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে কি ইউজ করা হয়। আরেকটা হচ্ছে কি দেখো বিটস্লাইস মাইক্রো প্রসেসর, বিটস্লাইস মাইক্রো প্রসেসরটা কি দেখো বিটসলাইন মাইক্রোপ্রসেসর ইজ এ সিপিইউ ডিজাইন, এটা হচ্ছে সিপিইউ মেথড পদ্ধতি। একটা হচ্ছে কি বিটসলাইন মাইক্রোপ্রসেসর ইজ এ সিপিইউ ডিজাইন মেথড, এটা হচ্ছে সিপিইউ এর একটা কি ডিজাইন মেথড এবং দ্যাট বিল্ড প্রসেস বাই, এটা কি করে একটা এমন প্রসেস কি করবে তৈরি করবে যেটা কম্বাইন থাকবে কি সিমিলার স্লাইড মডেল, অনেকগুলো ছোট ছোট, বুঝছো ছোট ছোট কম্বাইন মডেল নিয়ে
স্লাইস নিয়ে কি করবে, একটা প্রসেসর ডিজাইন করবে, ওইটাকে বলা হচ্ছে কি বিট স্লাইস মাইক্রো প্রসেসর। ফর এক্সাম্পল দেওয়া আছে দেখো 4 বিট অ্যারিথমেটিক লজিক ইউনিট 2 ফর এ সিপিইউ ড্রাইভ ওয়াট। আচ্ছা দাঁড়াও, এখানে 4 বিট arithmetic logic unit to form a CPU of the desired word length। আচ্ছা আচ্ছা দেখো এই সিপিইউ, একটা সিপিইউ এমন একটা সিপিইউ desired word 4 লেন্থের একটা কি 4 বিটের arithmetic একটা সিপিইউ ডিজাইন করবে ডিজায়ার্ড ওয়ার্ড লেন্থ, এটার জন্য লাইক হতে পারে এখানে 8 বিট, 16 বিট, 32 বিট এবং এর চেয়ে বেশি বিট মিলে কি করব, ছোট ছোট বিটগুলো কি করব, বিটে কি অ্যাডজাস্ট করে একটা কি প্রসেসর ইউজ করবো, এটাকে বলা হচ্ছে বিট স্ল্যাশ মাইক্রো প্রসেসর। এটার অ্যাপ্লিকেশনটা দেখো, জাস্ট ওই ফ্লেক্সিবল সিপিইউ সাইজ, এটা সিপিইউ ওয়ার্ড সাইজটা গিয়া করে, তারপরে এনেবল কাস্টমার কন্ট্রোল লজিক, এটা হচ্ছে এনেবল কাস্টমার কন্ট্রোল লজিকের জন্য, এটা হচ্ছে কি এনেবল এবং গুড ফর দ্য স্পেশালাইজ এবং হাই প্রসেসর সিপিইউ। এবং এটা একটা এক্সাম্পল আছে এমডিএম 2901, একটা কি জাস্ট এক্সাম্পল এমডি এর একটা কি প্রসেসর। তারপরে দেখো এরিথমেটিক মাইক্রো প্রসেসর হচ্ছে হোয়াট ইজ দ্য এরিথমেটিক মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে স্পেশালাইজ মাইক্রো প্রসেসর, যেটা কি করবে, এটা এমন একটা মাইক্রো প্রসেসর স্পেশালাইজ মাইক্রো প্রসেসর যেটা জাস্ট এরিথমেটিক অপারেশনের উপর ফোকাস করে তৈরি করা হয়েছে, বুঝছো। এরিথমেটিক মাইক্রো প্রসেসরটা হচ্ছে স্পেশাল মাইক্রো প্রসেসর যেটা জাস্ট এরিথমেটিক অপারেশনের উপর ফোকাস করে তৈরি করা হচ্ছে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ জটিল জটিল কাজগুলো করবে, ওইরকম একটা কি মাইক্রো প্রসেসর। এটা করে, এটা দেখো এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, হচ্ছে এটা কি এডিশন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কাজ করতে পারে। আর ফ্লোটিং পয়েন্টের জন্য কি করতে পারে, ফ্লোটিং পয়েন্ট কি করতে পারে, ক্যালকুলেশন করতে পারে। আর তারপর এখানে দেখো হ্যান্ডেল দা কমপ্লেক্স ম্যাথমেটিক ডিভাইস, গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো জটিল জটিল কাজগুলো করার জন্য এইটার উপর ফোকাস করে কি করছে, একটা স্পেশাল মাইক্রো প্রসেসর অ্যারিথমেটিক মাইক্রো প্রসেসর কি করছে, ডিজাইন করছে। এবং এটা হচ্ছে কি ইন্টেল 8087, এই জিনিসটাই হচ্ছে 8087, যেটা ফ্লোটিং পয়েন্টের অপারেশনটা করতে পারে, জটিল জটিল দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যত জটিল অপারেশন আছে এগুলা করতে পারে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। এইখান থেকে 10 মার্কের আসবে। আসসালামু আলাইকুম, সবাই বুঝলে, আশা করি সবাই বুঝছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।